আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে শেষের যে চ্যাপ্টার কর্মমুখী রসায়ন, এই চ্যাপ্টারের অনুসরণীর কোশ্চেনগুলো সলভ করব। এখন এই চ্যাপ্টার সম্পর্কে যদি তোমাকে যদি একটা কথা বলি, যে আমরা ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড পেপার বলো, দুই পেপারেরই তোমার দুইটা চ্যাপ্টার আছে, যে দুটো চ্যাপ্টার আমরা পড়তে যাই না। এটার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পেপারের কর্মমুখী রসায়ন, আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড পেপারের অর্থনৈতিক রসায়ন। একদম দুইটারই শেষ দুটো চ্যাপ্টার। তো আজকের এই ভিডিওটাতে আমি অনুসরণী কোশ্চেন সলভ করাবো, কিন্তু এটার সাথে সাথে এমনভাবে তোমাকে পড়াবো বা সলভ করে দিব যাতে তোমার এই ভিডিওটা দেখলেই এই চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া চলে আসে। ঠিক আছে, তো চলো আমরা আজকে শুরু করি আমাদের পড়াটা। এখানে বলছে প্রথম কোশ্চেনটাই যে খাদ্যবস্তু পচনের অন্যতম সহায়ক কোনটি, তাই না? এখন দেখো আমাদের এখানে বলে দিছে যে পচন, তাই না? এই পচন রিলেটেড তোমাকে কয়েকটা কথা বলি। ধরো আমাদের এখানে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, ঠিক আছে? কিছু ব্যাকটেরিয়া, তারপরে কিছু ইস্ট, তারপরে ফাঙ্গাস, এগুলা দিয়ে খাদ্যবস্তু পচানো যেতে পারে। কিন্তু এটা বাদেও আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানো? এনজাইম। এনজাইম, বিভিন্ন রকম এনজাইম আছে যেটাও তোমার খাদ্যবস্তু পচাতে সহায়তা করে। এখন এইটা বাদে যদি আরো একটা জিনিস জিজ্ঞেস করো, সেটা হবে হচ্ছে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এটা তোমার বইয়েরও বহু লাইন, কিন্তু এখান থেকে খাদ্যবস্তু পচনে তোমার তিনটা জিনিস সহায়তা করে, এটা মনে রাখবা, যে ব্যাকটেরিয়া, এনজাইম আর হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অক্সিজেন। ঠিক আছে, এখন সেকেন্ড কোশ্চেন আমরা চলে যাই। বলছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এখন দেখো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক মানেটা কি। এই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নিয়ে আমরা একটু কয়েকটা পয়েন্ট একটু পড়ে ফেলি। হ্যাঁ, আসো একটু পরে পেতে যাই, ওখানে যেহেতু জায়গা নাই এখানে আমি কিছু জিনিস একটু লিখে দিই। দেখো তোমাকে যদি আমি বলে দিই যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, তাহলে আমাদের কয়েকটা নাম মুখস্থ রাখতে হবে। এক নম্বরে আমাদের আসবে হচ্ছে খাদ্য লবণ, খাদ্য লবণ বা NaCl, এটা আমাদের এক নম্বর পড়া। সেকেন্ড হচ্ছে আরো কি কি হতে পারে, চিনি। ঠিক আছে, যেমন হচ্ছে বিভিন্ন আচারের মধ্যে দেখবা চিনি টিনি দিয়ে সংরক্ষণ করে রাখা হয়। তারপরে হলুদ, হুম, হলুদ, তারপরে হচ্ছে রসুন, এগুলো গ্রাম অঞ্চলে এগুলো খুব কমন। ঠিক আছে, তারপরে হচ্ছে লবঙ্গ, তারপরে সরিষা, এগুলা এগুলা সব তোমাদের বইয়ে আছে, আমি একটু নোটের মতো করে দিচ্ছি। তোমরাও চাইলে এটা আমার সাথে সাথে এখানে পড়তে পারো, কারণ এই চ্যাপ্টারটা আমি জানি যে সবারই সমস্যা থাকে, এই চ্যাপ্টারটা কারোরই ভালো লাগে না। এই জন্য একটু চেষ্টা করতেছি পড়ায়ও দেওয়ার, যাতে তোমার জন্য সুবিধা হয়। এখন দেখো এই খাদ্য লবণ থেকে আমাদের আরেকটা কথা জানতে হবে, যে এই খাদ্য লবণ কিভাবে তোমার মানে সংরক্ষক হিসেবে কাজ করতেছে। এটাকে বলা হচ্ছে কিউরিং প্রক্রিয়া। কিউরিং প্রক্রিয়া। এখন এই কিউরিং প্রক্রিয়াটা কি জিনিস এটা একটু আমরা জানি। দেখো কিউরিং প্রক্রিয়া মানে, ধরো তোমার এখানে 7 থেকে 8% খাদ্য লবণ NaCl, বা তুমি 15 থেকে 20% NaCl এর গাঢ় দ্রবণ ব্যবহার করতে পারো। ঠিক আছে, গাঢ় দ্রবণ ব্যবহার করলে তোমরাও চাইলে এটার সাথে সাথে আমার সাথে সাথে নোট করতে পারো, তাহলে তোমাদেরও একটা সুন্দর করে নোটও করা হবে, পড়াও হবে। তাহলে দেখো এই জিনিসগুলো তুমি মেয়ত কোথায় কোথায় ইউজ করবে? এই প্রাকৃতিক খাদ্য সংরক্ষকটা এটাকে তুমি ইউজ করবে হচ্ছে, ধরো মাছ আছে, তারপরে মাংস আছে, হ্যাঁ, মাছ, মাংস, কাঁচা ফল, শাকসবজি, হ্যাঁ, এগুলা তুমি যখন সংরক্ষণ করবা, শাকসবজি, তখন তুমি কি করতে পারো, এগুলো প্রাকৃতিক ভাবে তুমি এটাকে সংরক্ষণ করতে পারো। ঠিক আছে, তাহলে আসো আমরা হচ্ছে এটার MCQ অ্যান্সারটা করে ফেলি। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক তাহলে কোনটা? দেখো ফরমালিন হবে না, সালফার ডাইঅক্সাইড হবে না, সোডিয়াম নাইট্রেটও হবে না, সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা প্রথমে পড়লাম, খাদ্য লবণ, এই যে এখান থেকে। তাহলে এই টপিকটা আমাদের পড়া হয়ে গেল সাথে সাথে। আচ্ছা, এরপরে আসো 3 নম্বরে চলে যায়, নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? এই যে দেখো কৃত্রিম খাদ্য সংরক্ষক নিয়ে যদি আমি একটা কথা বলি, এটাকে তুমি রাসায়নিক প্রিজারভেটিভস যে টপিকটা আছে ওখানে পাবা। ওখানে তোমাকে এটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। এই অ্যান্টি মাইক্রোবিয়ালের মধ্যে অনেকগুলো নাম আছে, সেটার মধ্যে আছে হচ্ছে সোডিয়াম বেনজয়েড। তাহলে এইটা হচ্ছে মনে রাখবা যে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত। দেখো পরের কোশ্চেনটা, এটাও দেখো আমাদের হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে। 5 নম্বরটা বলছে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়, প্রিজারভেটিভ হিসেবে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে আসো
আমরা এই সবগুলা কোশ্চেন একসাথে একটু আগে পড়ে ফেলি, পড়ে ফেলার পরে তোমাকে অ্যান্সারগুলো করি, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা আবার এই যে নোটের মধ্যে চলে যাই। এটা হচ্ছে আমরা ধরো 4 নম্বর থেকে আমরা একটু নোটের মতো করে পড়বো। কিভাবে দেখো, প্রথমে সবাই আমার সাথে লিখতে পারো যে রাসায়নিক প্রিজারভেটিভ, হেডিং দাও রাসায়নিক প্রিজারভেটিভস। ঠিক আছে, এখন এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। তাহলে আমরা লিখে ফেলি, দেখো অ্যান্টি মাইক্রোবিয়াল। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়ালের মধ্যে কে কে আছে এই নামগুলো আগে আমরা লিখে ফেলি। দেখো প্রথমে তুমি লেখো সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড। এখন আমাদের অবশ্যই এটা সংকেত জানতে হবে। সোডিয়াম বেনজয়েটের সংকেত হচ্ছে C6H5COO Na, আর বেনজোইক বেনজোইক অ্যাসিড এটার সংকেত হচ্ছে C6H5COOH। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর পড়া হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর নামে আমরা চলে যাই। 2 নম্বর নাম এটা হচ্ছে আমাদের পটাশিয়াম সবরেট, পটাশিয়াম সবরেট। ঠিক আছে, এখন এইটা থেকে তোমরা একটা ইনফরমেশন জেনে রাখতে পারো পটাশিয়াম সবরেট থেকে, সেটা হচ্ছে যে এইটাকে আমরা পৃথিবীর সর্বত্র প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পৃথিবীর সর্বত্র ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা চলে যাই তারপরেরটাই। এই পটাশিয়াম সবরেট হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখন দেখো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে তোমাকে 2টা ইনফরমেশন আমি মুখস্থ করাবো। একটা হচ্ছে এটার পিএইচ কত, আর এটা হচ্ছে কে এর মান কত। অবশ্যই এটা মুখস্থ করবো, এটা পরীক্ষায় আসে। 4.74, আর একটা কে এর মান কত, 1.8 ইন্টু 10⁻⁻5। অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে। এরপরে 4 নম্বরে আছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম হচ্ছে প্রোপানয়েড, প্রোপানয়েড। এরপরে আছে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো আমরা এখানে অনেকগুলো অ্যাসিড পাচ্ছি, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। হ্যাঁ, এখন দেখো সাইট্রিক অ্যাসিড থেকেও আমরা একটা ইনফরমেশন এখানে আপাতত মনে রাখবো, সেটা হচ্ছে পিএইচ কত। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। বুঝতে পারছো? এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি নাইট্রাইট, নাইট্রাইট লবণ, নাইট্রাইট লবণ। এখন দেখো এই নাইট্রেট লবণ থেকে একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে মাংস জাতীয় খাদ্য সংরক্ষণে। তাহলে মাংস সংরক্ষণে তুমি এটাকে ইউজ করতে পারো, হয়ে গেল। আর আরেকটা আছে লাস্ট, সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, বা সালফাইড লবণ। তাহলে দেখো আমরা এক নজরে একটু দেখে ফেলি অ্যান্টি মাইক্রোবিয়াল গুলোর নাম: সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সলফেট, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, সাইট্রিক অ্যাসিড, আর নাইট্রাইট লবণ আর সালফার ডাইঅক্সাইড। এই নামগুলো তোমরা একটু বারবার পড়ে পড়ে মুখস্থ করে ফেলবা। তাহলে আসলে 4 নম্বরটা আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এখানে বলছে যে কৃত্রিম খাদ্য খাদ্য প্রিজারভেটিভস কোনটা। দেখো NaCl কিন্তু প্রাকৃতিক, এটা বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে। কিন্তু দেখো C6H5OH এটা কিন্তু তোমার প্রথমেই পড়লা, এই যে দেখো এখান থেকে কিন্তু চলে আসছে, এই যে এইটা। ঠিক আছে, এইটা C6H5OH বেনজোইক অ্যাসিড, এটা তোমার অ্যান্টি মাইক্রোবিয়াল। ওকে, তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল। 5 নম্বরে বলছে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়। আসলে আমরা এটা পড়ে দেখি। বলছে সোডিয়াম বাইসালফেট, পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম নাইট্রেট, ফরমালিন। দেখো আমরা এই নামগুলোর মধ্যে কিন্তু ফরমালিন নামটা পাই নাই, তাহলে এটা বাদ চলে গেল। আচ্ছা, প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিড। আচ্ছা চলে আসো সাইট্রিক অ্যাসিড। এই যে দেখো আমাদের সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, 3.4। তাহলে আমরা এটা পড়ে ফেলি, মানে লাগাই ফেলি। দেখো তাহলে 3.4 কোথায়, 3.14। হ্যাঁ, তাহলে এই দেখো এটা হচ্ছে 3.14 হয়ে গেল। এরপরে দেখো পরের কোশ্চেনটা অ্যান্টি অক্সিডেন্ট নিয়ে। তাহলে আসো আমরা এবার অ্যান্টি অক্সিডেন্টটা সুন্দর করে পড়ে ফেলি, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করি। আচ্ছা, এখানে জায়গা নেই, আমি নতুন একটা পেজ নিই। ওকে,
সবাই আমার সাথে সাথে নোট করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। কারণ তোমাদের এই চ্যাপ্টারটা আমি জানি একটু ভয় লাগে, কারণ তোমাদের এটা পড়া হয় না ভালো করে। এই জন্য তোমরা আমার সাথে নোট করতে থাকো, তাহলে দেখবো যে তোমাদেরও পড়া হয়ে গেছে। এরপর দেখো অ্যান্টি অক্সিডেন্ট আমরা হেডিং দিই। এটা মানে প্রথম কথা মনে রাখবা, সেটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী। মুক্তমূলক শোষণকারী। এখন এটার এক্সাম্পল আমরা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, এটা সুন্দর একটা ছন্দ আছে, সেটা মনে রাখবা এভাবে যে বি বি টা প্রেগনেন্ট। ঠিক আছে, প্রেগনেন্ট। তাহলে দেখো বিতে হচ্ছে তোমার বিএইচ এ, আবার বিতে হচ্ছে তোমার বিএইচটি, টিতে হচ্ছে তোমার টিবিএইচকিউ, আর প্রেগনেন্টতে হচ্ছে তোমার প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট। আরেকটা অ্যাডভাইস দিই, তোমরা যখন ক্লাস করার সময় এরকম ছন্দ পাবা, অবশ্যই যে কাজটা করবা, এই যে মনে করো বিবিটা প্রেগনেন্ট, তোমরা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথেই মনে মনে 5 বার বলবা যে অ্যান্টিঅক্সিডেন্ট বিবিটা প্রেগনেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট বিবিটা প্রেগনেন্ট। এবং যদি তুমি একসাথে 5 বার বলে ফেলো, তোমার সহজে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের পড়া হয়ে গেল। এরপরে দেখো আরো কিছু জিনিস আছে, যে অক্সিজেন শোষণকারী কয়েকটা আছে, এটা আমরা নাম লিখে ফেলি। দেখো অক্সিজেন শোষণকারী, অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এটারও একটা ছন্দ দিব, অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, এখানে একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে দেখবা যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে সিএসসি সাবজেক্টের অনেক বেশি চাহিদা, বা অনেকে সিএসসি পড়তে চায়। তাহলে মনে রাখবা যে সিএসসি মনে করো বেশি মানুষজন পড়তেছে, তাই না? মানে তাদের বেশি অক্সিজেন দরকার, মানে বেশি বেশি মনে করো সিএসসি মানুষ পড়তেছে, তাই বেশি অক্সিজেন তারা নিচ্ছে, মনে করো এরকম ধরনের নিতে পারে। তো এইটা দিয়ে আমরা মনে রাখবো, দেখো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ কি কি? ভিটামিন সি, এসতে হচ্ছে তোমার সালফাইড লবণ, সালফাইড লবণ, আর ইতে হচ্ছে তোমার ভিটামিন ই। তাহলে অবশ্যই এটা তোমরা মুখস্থ করে ফেলবা, এটা আসলে আশা করি আর তোমাদের মুখস্থ করা লাগবে না। কি বললাম দেখো, অক্সিজেন। তাহলে মনে রাখবা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সিএসসির চাহিদাটা বেশি, বা মানুষ বেশি সিএসসি পড়তে চায়, তাই এটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা আছে প্রাকৃতিক, এটাও আমাদের মনে রাখতে হবে যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলা। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমি মনে রাখতাম যে দেখো বিএসসি ইঞ্জিনিয়ার মানে কি। আচ্ছা, সবুজ কালি ইউজ করি আমরা এখানে। দেখো বিতে হচ্ছে তোমার বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন একটা আমাদের বি এর পড়া হয়ে গেল। এসতে হচ্ছে তোমার সেলেনিয়াম, এসই। ঠিক আছে, সেলেনিয়ামের সঙ্গে এসই। সিতে হচ্ছে তোমার ভিটামিন সি, ভিটামিন সি, আর ভিটামিন সি আর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আর ইতে হচ্ছে তোমার ভিটামিন ই, ভিটামিন ই সাথে তোমার হচ্ছে হ্যালো টেকোফেরল, টেকোফেরল। এটার সাথেও আরো কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে, সেটা কি কি আছে দেখো, মাছ, মুরগির মাংস, ডিম আর রসুন। মাছ, মুরগির মাংস, ডিম আর রসুন। ঠিক আছে, তা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে এই যে ডিম, রসুন, সেলেনিয়াম, এই তিনটা বেশি আসে। ঠিক আছে, আর বিটা ক্যারোটিনটার আসে, কিন্তু সেলেনিয়ামটা প্রায় আমি আসতে দেখছি। তো মনে রাখবা, দেখো আমি তোমাকে সবগুলাই পড়ায় ফেললাম। এখান থেকে এই পেজটা একটু বড় করি। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে কি কি পেলা? নর্মালি অ্যান্টিঅক্সিডেন্ট তুমি পাচ্ছ এখানে, ঠিক আছে, বিবিটা প্রেগনেন্ট। অক্সিজেন শোষণকারী তুমি কিছু পাচ্ছ, আবার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টও কিছু পাচ্ছ। তাহলে আশা করি এই টপিকটা সবারই ক্লিয়ার হলো, এভাবে সবাই মুখস্থ করে ফেলবে। এখন আসো আমরা এমসিকিউ সলভ করি, দেখি পারি কিনা, তাই না? দেখি এই চ্যাপ্টারটা কঠিন লাগে কিনা ক্লাসটা করার পরে। ওকে, দেখো খাদ্য সংরক্ষণে কোন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়? দেখো
এই অপশন আমরা একটা অপশনগুলো পড়ি। ইডিটিএ লেখা আছে না, ইডিটিএ হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট। আমরা এরপরে তোমাকে কিলোটিং এজেন্টটা পড়াই দিবনি, হ্যাঁ। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোর কিলোটিং এজেন্ট, ঠিক আছে। এটাও হবে না, এটাও হবে না। দেখো তো এইটা তুমি পাইছিল না অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে, তাহলে এইটাই আনসার। আচ্ছা বলো তো কোনটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট? নিচের কোনটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট? এটা ইয়াটা কি ছিল? বিবিটা প্রেগনেন্ট, তাই না? বিবিটা প্রেগনেন্ট। আচ্ছা এখানে আরেকটা কথা বলতে একটু ভুলে গেছি, এই যে কৃত্রিম কথাটা, হ্যাঁ, কৃত্রিমটা ছিল হচ্ছে এটার সাথে। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলক শোষণ করি বা কৃত্রিম যদি তোমাকে বলে দেয়, হ্যাঁ, কৃত্রিম বলে দিলে তখন এটা অ্যান্সার হবে। এই যে বিবিটা প্রেগনেন্ট, কৃত্রিম, এটা একটু নোট করে নাও। আর প্রাকৃতিক বলে দিলে বিএসসি ইঞ্জিনিয়ার, আর কৃত্রিম বলে দিলে বিবিটা প্রেগনেন্ট। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এটা অ্যান্সার কি হবে? প্রোপাইল গ্যালেট। আচ্ছা এখান থেকে দেখো তোমার বিএইচএ এটার পূর্ণরূপ চাইছে। বিএইচএ এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, এটা হচ্ছে তোমার পূর্ণরূপ। দেখবা বইয়ে কয়েকটা পূর্ণরূপ আছে, ওটা একটু পড়ে ফেলবা। এখন এই বিএইচএ এটা থেকে তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। তোমার কাছে মনে করো কোনো তেল এবং চর্বিযুক্ত খাবার আছে, আমরা এটা একটু লিখে ফেলি, দেখো এটার সাথে সাথেই এই যে বিএইচএ, হ্যাঁ, এখান থেকে তুমি একটা কথা মনে রাখবা। সেটা কি? তোমার কাছে ধরো কোনো তেল বা চর্বিযুক্ত খাবার আছে, তেল বা চর্বি যুক্ত খাবার, এই খাবারটা তুমি সংরক্ষণ করতে চাচ্ছ। এই সংরক্ষণের জন্য তুমি কোনটা ইউজ করবা? বিএইচএ, ঠিক আছে। তাহলে আসো এই যে পরের এমসিকিউটা এটা আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? বিএইচ আর এ। বুঝতে পারছো মোটামুটি? আচ্ছা এবার আসো আমরা একটু প্রিজারভেটিভস এর মধ্যে আবার চলে যাই। এখানে বলছে সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে সবজিকে ডুবিয়ে রাখা হয়? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা তুমি একটু কমন সেন্স খাটালেও মারতে পারবা। দেখো তেল কখনোই হবে না, তুমি তেলের মধ্যে কোনো সবজিকে ডুবাই রাখবে না। ফরমালিন তো কখনোই না। এরপরে দেখো চিনি দ্রবণ আর লবণের দ্রবণ। তুমি একটু চিন্তা করো তো, চিনি দ্রবণ কখন দেওয়া হয়? তুমি মনে করো কোনো আচার সংরক্ষণ করতেছো, তখন মোটামুটি চিনি দ্রবণ দেওয়া হয়। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে লবণের দ্রবণ। বুঝতে পেরেছো? এরপরে দেখো আম কৌটাজাত করে না, তুমি মনে করো একটা আমকে কৌটাজাত করবা, তাহলে তুমি কোনটাকে ব্যবহার করবা? এটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড। এটা তোমার বইয়ের একটা লাইন, এটা ভালো করে মনে রাখবা। দেখো সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পড়লাম একটু আগে, এই যে দেখো সাইট্রিক অ্যাসিড। তাহলে তোমরা যেটা করবা, যেটা নোট করতেছো না, নোটে এখানে সাথে সাথে লিখে রাখবা যে কি আম কৌটাজাতকরণে, আম, তাহলে কি হবে তোমার নোটটা গোছানো হয়ে যাবে। কৌটাজাতকরণে ব্যবহৃত হয় কোনটি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.4। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো সাইট্রিক অ্যাসিড থেকে দুইটা কোশ্চেন তোমার অনুশীলনীতে আসছে। ওকে, আমরা আবার চলে যাই আমাদের পড়াতে, অনুশীলনী কোশ্চেনে 13 নম্বর। দেখো নিচের কোন অ্যাসিডটি আম ও কাঁঠাল কোটাজাতকরণে ব্যবহার করা হয়? দেখো তুমি কেবলই পড়লা আম কোটাজাতকরণ। আম কোটাজাতকরণ মানে একটাই অ্যাসিড, কি হবে? সাইট্রিক অ্যাসিড। কাঁঠাল আছে থাকুক, কিন্তু তুমি একটাই মনে রাখো, আম মানে সাইট্রিক অ্যাসিড, আম মানে সাইট্রিক অ্যাসিড, শেষ। আচ্ছা 14 নম্বরে চলে যাই। জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভসটি ব্যবহার করা হয়? দেখো সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট এইটা মনে রাখবা যে এটা কিন্তু ব্যবহার আছে। এই যে সোডিয়াম বেনজয়েট, এটার একটা ব্যবহার এটার মধ্যে হচ্ছে কি, জুস জাতীয় পদার্থ সংরক্ষণ করতে ব্যবহার করে। তোমরা দেখবে তোমাদের বই একটা সুন্দর ছক আছে, ওই ছকে অনেক কিছু লেখা আছে। তো এখান থেকে মেইন মেইন জিনিসগুলো মনে রাখবা। যেমন সোডিয়াম বেনজয়েট মানে জুস, একটা কথা তুমি মনে রাখবা। আর আরেকটা ভালো জিনিস করতে পারো যে সোডিয়াম বেনজয়েট মানে এটা প্রথমটা, তো প্রথমটা তুমি সবগুলোই মনে রাখবা যেটা যেটা আছে। তো এতে জুস পেলাম আমরা, তাহলে জুসটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো এই যে জুস সংরক্ষণে আমরা মনে রাখবো যে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। এখন বলছে কি দেখো 15 নম্বরটা, মাছ মাংস সংরক্ষণে কোন প্রিজারভেটিভস ব্যবহার করা হয়? ঠিক আছে, আমরা একটু আগে তোমাকে পড়ালাম, দেখি ওখানে একটু বের করি নোটটা। দেখো নাইট্রাইট লবণ মাংস সংরক্ষণে, এটা বলছিলাম না? এটা মনে রাখবো যে নাইট্রাইট মানে মাংস। তাহলে দেখো তো এখানে মাংস আছে না, মাছ মাংসের মধ্যে মাংস পাইছো না, এই দেখো মাংস সংরক্ষণে, তাহলে নাইট্রাইট খোঁজো, এই দেখো নাইট্রাইট, তাহলে এটাই হবে আনসার। বুঝছো? আচ্ছা এরপরে দেখো এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এই দুধ রিলেটেড। আমি কয়েকটা জিনিস তোমাকে একটু পড়ায় দিই দুধ রিলেটেড, তারপরে আমরা আবার এমসিকিউ সলভ করব। দেখো আমি এখানে দুধ রিলেটেড তোমাকে যা যা পড়ায় দেবো, ইনশাল্লাহ এর বাইরে তোমাকে কিছুই কোশ্চেন করবে না, ঠিক আছে। আর মোটামুটি ছন্দ টন্দ দিয়ে তোমাকে মোটামুটি শিখাই দেবো কি তুমি দুধ থেকে তোমার আসে এমসিকিউ গুলো তুমি কিভাবে পারবা, ঠিক আছে। এখন দেখো তোমাকে প্রথম কোশ্চেন জানতে হবে যে দুধ, তাই না? দুধ বা মিল্ক ইংলিশে লেখো। এখন প্রথম এখান থেকে এমসিকিউটা জানতে হবে যে দুধে আমাদের কোন ভিটামিনটা বেশি থাকে।
ঠিক আছে, এটা তুমি কিভাবে মনে রাখবা? দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বা হচ্ছে আমাদের মানে বাসায় যারা ছিল তারা সবসময় বলতো না যে দুধ খাও বেশি। ঠিক আছে, রাতের বেলা তুমি মনে করো খেতে যাচ্ছ না, জোর করে গ্লাসে করে দুধ দিয়ে দিচ্ছে, তুমি খাও। কেন বলো তো? কারণ দুধ খেলে তোমার শক্তি বেশি হবে। তো তুমি মনে রাখবা যে সবচেয়ে মনে করো শক্তি বা মানে দুধ খেলে তুমি ফাস্ট হয়ে যাবে, এরকম মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে ফাস্ট হয়ে যাওয়া মানে কি? নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান মানে তোমার কোন অ্যালফাবেট বলো তো? নাম্বার ওয়ান মানে হচ্ছে তোমার ভিটামিন এ। তাহলে বলো তো দুধে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন এ। এক নাম্বার কোশ্চেনের অ্যান্সার তুমি পেরে গেলা। ঠিক আছে, এখন দেখো, তুমি একটা কাজ করলা, মনে করো দুধকে তুমি বেশি পরিমাণে ফুটাচ্ছ। ঠিক আছে, কি করলা? দুধকে তুমি মনে করো ফুটাচ্ছ বা পাস্তুরীকরণ করলা। এটা লেখো এখানে যে ফুটানো ও পাস্তুরীকরণ। ঠিক আছে, পাস্তুরীকরণ করলে তোমার কোশ্চেনটা আসবে যে তোমার দুধকে ফুটালে এবং পাস্তুরীকরণ করলে কোন ভিটামিন নষ্ট হয়, এটাও তোমাকে মনে রাখাই দিচ্ছি। দেখো, আমরা মনে করো কমলা কালার নিই। দেখো, ফুটানোতে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। পাস্তুরিতে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। এভাবে আমরা ভাঙলাম। তাহলে ভাঙলে দেখো তো তিন মানে কি? কোন ভিটামিন হতে পারে? অবশ্যই ভিটামিন সি। ঠিক আছে, তাহলে দেখো তো তোমার জন্য এটা মুখস্থ করা একদম ইজি হয়ে যাচ্ছে না? তোমার কি কোনো প্রেশার পড়তেছে? দুধ খেলে তুমি ফাস্ট হবা, তাহলে দুধে ভিটামিন এ বেশি থাকে। পাস্তুরীকরণ বা ফুটালে ভিটামিন সি কি হবে? নষ্ট হবে। নষ্ট হবে। তাহলে আমাদের এটা পড়া হয়ে গেল। এখন দেখো, দুধ, বলো তো দুধ আমাদের ইমালসন নাকি কলয়েড না কোন জাতীয় পদার্থ? এটা কি আমাদের মনে রাখতে একটু কষ্ট হয়? আসো আমরা এটা একটু সহজ করে ফেলি। মিল্কে আই আছে না, আইতে মনে রাখবা ইমালসন, শেষ। তাহলে বলো তো তোমার এটা কি মনে রাখতে আর কষ্ট হচ্ছে? এখন দেখো, দুধ, তাই না? দুধকে তোমার সংরক্ষণের জন্য কত টেম্পারেচার প্রয়োজন এটা আমরা একটু জানবো। সংরক্ষণে কত টেম্পারেচার প্রয়োজন, তাই না? আমি তোমাকে কি বলছিলাম? দুধ খেলে তুমি কি হবা? নাম্বার ওয়ান হবা না? নাম্বার ওয়ান হলো। এখন নাম্বার ওয়ান হওয়ার পরে এখন তুমি দুধ না খাও, তাহলে কি হবে? তুমি আবার জিরো হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবা যে 10 ডিগ্রিতে আমরা দুধকে সংরক্ষণ করব, নট রুম টেম্পারেচার। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কারণ আমরা মনে করি যে দুধকে সংরক্ষণ করার জন্য হয়তো কক্ষ তাপমাত্রা প্রয়োজন। না, কক্ষ তাপমাত্রায় আমরা দুধকে কখনোই সংরক্ষণ করব না। আমরা সব সময় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটাই মনে রাখবো যে দুধ খেলে তুমি কি নাম্বার ওয়ান হয়ে যাচ্ছ, তাহলে 10। এটাই। ওকে, এরপরে আমরা আরো দুইটা জিনিস জানবো যে দুধের তোমার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কত। আপেক্ষিক গুরুত্ব আমি সংক্ষেপে লিখলাম, তোমরা নোটে পুরো লিখে ফেলবা। আপেক্ষিক গুরুত্ব, এটা তোমার 1.029 থেকে 1.0, সরি, 1.039। দেখো তো দুইটার মধ্যে ডিফারেন্স কত? দুইটার মধ্যে ডিফারেন্স দেখো তো, 29 39, 10-এর ডিফারেন্স। তাহলে এই যে এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে তোমার অপশনে যেটাই 10-এর ডিফারেন্স থাকবে সেটাই তোমার আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, এরপরে দুধ, তাই না? দুধের পিএইচ কত? মিল্কের পিএইচ এটা হচ্ছে 6.6 থেকে 6.9, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু আমাদের পড়া হয়ে গেল, খুবই সহজ। বলো তো তোমার এখান থেকে কোনো ইনফরমেশন মুখস্থ করতে গিয়ে তোমার চাপ পড়লো ব্রেনে? আমি সিম্পল একটা ওয়েতে তোমাকে সবকিছু শিখাই দিলাম না? এখন দেখো আমরা আরো কয়েকটা জিনিস এখান থেকে শিখবো। হ্যাঁ, দেখো, দুধের প্রতি গ্রামে কতটুকু কার্বোহাইড্রেট, কতটুকু প্রোটিন, কতটুকু লিপিড থাকে এবং এটার অনুপাত কত, এটা পরীক্ষায় আসে। মনে রাখবা প্রতি গ্রামে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, তাই না? কতটুকু কত করে থাকে মনে রাখবা। কার্বোহাইড্রেট থাকে 4, প্রোটিন থাকেও 4, আর লিপিড থাকেও 9। মানে সবগুলো হচ্ছে ক্যালোরি পরিমাণে থাকে। 4 ক্যালোরি, 9 ক্যালোরি, সরি 4 ক্যালোরি, 4 ক্যালোরি, 9 ক্যালোরি। এটা হচ্ছে প্রতি গ্রামে। 1 গ্রামে কতটুকু থাকে? ঠিক আছে, কারণ এটার একটা অনুপাত যদি তুমি বের করতে চাও তাহলে তোমার বই অনুসারে লেখা আছে 5.4:1.36:1। এটা একটু ভালো করে তোমরা মনে রাখবা। হ্যাঁ, এটা পরীক্ষা দিয়ে দেয় অনেক সময়। ওকে, তাহলে এইটুকু আমরা পেরে গেলাম। এখন দেখো, বলো তো দুধে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? পানি থাকে না? তাহলে এটাই তোমার এখান থেকে একটা এমসিকিউ, যে দুধে তোমার কি বেশি থাকে? পানি বেশি থাকে। তাহলে এটা কোথায় লিখবো? আমরা নিচে লিখি, দেখো পানি বেশি থাকে, তাই না? এখানে পানির পরিমাণটা কত? দুধে আমাদের পানির পরিমাণ মোটামুটি 82 থেকে 88%, তোমাদের হাজারি স্যারের বই অনুসারে। ঠিক আছে, এখন এইখান থেকে
দেখো দুধে অলরেডি আমাদের 82 থেকে 85% পানি আছে। এখন এরপরেও যদি মনে করো যারা অসাধু ব্যবসায়ী তারা কি করে, দুধে আরো পানি মেশায় না, তাহলে কি হয়, দুধের গুণাগুণ আরো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো, আমাদের মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা মুখস্থ করে ফেললাম। আরো কিছু ইনফরমেশন আমাদের পরীক্ষায় আসে, সেটা আমরা একটু মুখস্থ করি। দেখো, এখন আমাদের কিছু কিছু কনফিউশনে পড়ে যাই আমরা, যে কার দুধের শক্তি বেশি, তারপরে কার দুধে হচ্ছে চর্বির পরিমাণ বেশি, কারটায় ল্যাকটোজের পরিমাণ বেশি। আমি তোমাকে খুব সহজে জিনিসটা একদম মুখস্থ করে দেবো। দেখো, তুমি একটু মনোযোগ দাও, এখানে তোমার পড়া হয়ে যাবে। আচ্ছা, ওকে। দেখো, মনে করো তোমার কাছে আমি দুইজন সামনাসামনি রাখলাম, একটা হচ্ছে মহিষ রাখলাম, একটা মানুষ রাখলাম। ঠিক আছে, ধরো মহিষ ভার্সেস মানুষ, দেখছো না ওই যে খেলা দেখায়, ওই যে লাল কাপড় নিয়ে যে, মানে মহিষের ওই যে খেলাটা দেখছো না? তো বলো তো এই দুজনের মধ্যে কার শক্তি বেশি? অবশ্যই মহিষের, তাই না? তাহলে এই যে দেখো, কার শক্তি বেশি, মনে রাখবা মহিষের শক্তি বেশি। তাহলে এখান থেকে তুমি কি মনে রাখতে পারো, যে মহিষের দুধে শক্তি বেশি থাকে। বলো, মহিষের দুধে শক্তিটা বেশি থাকে। সে বেশিটা কত বেশি বলো তো? 110 কিলো ক্যালোরি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাহলে বলো তো এই ইনফরমেশনটা মুখস্থ করতে তোমার কষ্ট হলো? তুমি মনে রাখবা অপশনের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী এগুলোর মধ্যে, মহিষ না মহিষের সাথে কি তুমি পারবা? পারবা না। তাহলে এটা আমাদের একটা একটা ইনফরমেশন হয়ে গেল। সেকেন্ড, তুমি মনে রাখতে পারো, মনে করো মহিমা নামের একটা মেয়ে আছে, হ্যাঁ, মহিমা নামের একটা মেয়ে আছে। সেই মহিমা মেয়েটা অনেক বেশি চালাক। কেমন? অনেক বেশি চালাক। তাহলে মনে রাখবা, মতে মহিষ আর মাতে মানুষ, এইটুকু পর্যন্ত বুঝছো? চালাক, চতে চর্বি, আর তোমার কতে দেখো, কয়ের ভিতরে ল্যাকটোজ আছে না, ল্যাকটোজের ক, ওই ল্যাকটোজ। এখন এটা মানে কি? আচ্ছা, আমরা একটু লিখে ফেলি, তারপর বোঝাচ্ছি। চর্বি মানে ধরে নাও 7.4, আর এটা ধরে নাও 7.1। এখন তোমাকে কোশ্চেন করবে কি, দেখো তোমাকে বলে দিবে যে বলো তো মহিষের দুধে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? চর্বির পরিমাণ। মানুষের দুধে কোনটির পরিমাণ বেশি? ল্যাকটোজের পরিমাণ। ঠিক আছে, তোমাদের বই দেখবে একটা ছক দেওয়া আছে, ওখানে এগুলো লেখা আছে, এগুলো এমসিকিউ আসে। আচ্ছা, এরপরে দেখো ভেড়াটা আমরা একটু পড়ে ফেলি। ভেড়াতে তোমার কি বেশি থাকে বলো তো? ভেড়ার ইংলিশ কি? শিপ না? আচ্ছা, শিপের লাস্টে কি আছে? পি আছে না? এই দেখো, পি আছে, পিতে প্রোটিন। তাহলে বলো তো তোমার কি এগুলো মুখস্থ করা লাগতেছে? আর এখানেই পড়া হয়ে গেল না তোমার? তাহলে এইটুকু যদি তুমি একটু এখানে মনোযোগ দিয়ে থাকো, তাহলে তোমার কিন্তু পড়া হয়ে গেছে। ঠিক আছে। আর দুধে আমরা কি কি শিখলাম, যে তোমার কার দুধের শক্তি বেশি? মহিষ। ওকে, কারণ মহিষ, মানুষ, ভেড়া এগুলোর মধ্যে কে সবচেয়ে শক্তিশালী? মহিষ না? এটাই। এরপর দেখো আরো কিছু জিনিস আছে, আমরা একটু ছোট করে পড়ায় ফেলি, তাহলে তোমার পরবর্তী এমসিকিউ গুলো করতে সুবিধা হবে। দেখো, তোমার কাছে মনে করো দুধ আছে, হ্যাঁ, দুধ থেকে তুমি ছানা বানাবা, এই প্রসেস গুলো ভালো করে শিখে ফেলো। এখান থেকে মেডিকেল কোশ্চেন আসছে। ছানা বানালা, এটাকে তুমি এখানে তোমার যে পদ্ধতি ইউজ করা হবে সেটাকে বলা হয় কোয়াগুলেশন। কোয়াগুলেশন। আচ্ছা, এবার দেখো ছানা থেকে তুমি মাখন বানাতে পারো, বানালা। এখন মাখন বানানোর পরে তুমি কি করলা, তুমি চিন্তা করলা আমি একটু এখানে হিট দিই। আচ্ছা, হিট দিলা। হিট দেওয়ার পরে তুমি কি করলা, একটু পানি বের করে দিই, হ্যাঁ পানি বের করে দিলা। তাহলে এই যে আমরা ঘি খাই না, আমাদের ঘি বানায় ফেললাম। তাহলে দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? কোয়াগুলেশন। ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর দেখো যে তোমার আহ ছানা বানানো, ছানা থেকে কি বানালো? মাখন বানানো। এখন মাখনে তোমাকে একটা ইনফরমেশন আমি একটু মুখস্থ করাবো, যে মাখন, দেখো কয়টা ওয়ার্ড, 1 2 3, তিনটা ওয়ার্ড না? তাহলে মনে রাখবা যে 100 গ্রাম মাখনে 3 শিখালাম না, তাহলে 3000 থেকে 4000 IU পরিমাণ ভিটামিন এ থাকে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, মাখন থেকে শিখে ফেললাম। ঠিক আছে। আর মাখনের খাদ্যমান কত এটা একটু জানতে হবে। দেখো তোমাকে কি শিখালাম, মাখনের 3 শিখালাম না, তিনটা ওয়ার্ড, তাহলে এই সংখ্যার মধ্যেও 3 থাকবে। কত? 730 কিলো ক্যালোরি। এটা হচ্ছে তোমার খাদ্যমান, খাদ্যমান মাখনের। তাহলে মাখন থেকে আমাদের দুইটা ইনফরমেশন মুখস্থ হয়ে গেল না?
বলো। এখন এখান থেকে আরেকটা কোশ্চেন করে যে মাখনের পানিমুক্তকরণ প্রক্রিয়াটা কি হয়। মানে তুমি একে চাপ প্রয়োগ করে করতে পারো, আবার ঢেলাকরণও করতে পারো, ঠিক আছে। মাখন থেকে আরেকটা ইনফরমেশন জেনে রাখবা, সেটা হচ্ছে মাখনের পানিমুক্তকরণ প্রক্রিয়াকে কি বলা হয়। মনে করো এখানে মাইনাস পানি দিয়ে দিই। পানি মুক্তকরণ প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে চাপ প্রয়োগ। চাপ প্রয়োগ করে করতে পারো বা ঢেলা। ওকে, ওকে, এটুকু যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা অনেকটা অনেকটা দূর আগায় গেছি এই ইয়া থেকে। এখন এখান থেকে আরেকটা ইনফরমেশন আমাদের একটু জানতে হবে, তাহলে আমাদের মোটামুটি দুধ থেকে বলা যায় ইনফরমেশন গুলো পড়া হবে। আরো মাঝে মাঝে কিছু এমসিকিউ পেলে সেখান থেকে শিখে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, মনে করো তোমার কাছে একটা দুধ আছে, সেই দুধের তুমি গুণাগুণটা ঠিক রাখতে চাচ্ছ, আবার তুমি হচ্ছে কি করতে চাচ্ছ যে তুমি হচ্ছে দুধের গুণাগুণটাকে অপরিবর্তিত রেখে অল্প সময়ের জন্য তুমি তাপ দীক্ষা দিয়ে এখানে একটা ফসফেট এনজাইম থাকে সেটাকে তুমি নষ্ট করে ফেললা, তাহলে তোমার দুধটা জীবাণুমুক্ত হলো। আমি একটা জিনিসটা বুঝাই দেখো। তুমি দুধে কি করলা, যে অল্প সময়ের জন্য হিট দিলা, অল্প সময়ের জন্য হিট দিলা, ঠিক আছে। ওকে, ভেরি গুড, হিট দিলা। হিট দেওয়ার পরে কি হলো দেখো, হিট দিলে তোমার অবশ্যই কিছু জিনিস নষ্ট হবে। নষ্টটা কি হবে দেখো, ফসফেট এনজাইম, যেটা খুব ক্ষতিকর। ফসফেট নামের একটা এনজাইম আছে, সেই এনজাইমটা খুবই ক্ষতিকর। এই এনজাইমটা কি হবে দেখো, এই এনজাইমটা আমরা ধ্বংস করে ফেললাম। এই এনজাইমটা ধ্বংস করা মানে কি, এই এনজাইমটা ধ্বংস করা মানে তোমার রোগ জীবাণু চলে গেল, তাই না। তোমার দুধের মধ্যে যে রোগ জীবাণু ছিল সেটা তোমার বাতিল হয়ে গেল, চলে গেল। এই যে এই যে প্রক্রিয়াটা তোমাকে এখন আমি শিখাচ্ছি, ঠিক আছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পাস্তুরীকরণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, পাস্তুরীকরণ। পাস্তুরীকরণ। আচ্ছা, পাস্তুরীকরণ এর মেইন মানে এখান থেকে এমসিকিউটা তোমার কি আসবে, এমসিকিউ আসবে তরল দুধ সংরক্ষণ পদ্ধতি এর নাম কি, ঠিক আছে। তাহলে এই এমসিকিউটা আশা করি আমরা সবাই পারবো এখন, ঠিক আছে। দুধ থেকে আসা মোটামুটি বেশ কয়েকটা এমসিকিউ আমরা শিখে ফেললাম। লাস্ট একটা জিনিস একটু দেখাবো কি। আচ্ছা, লাস্ট একটা জিনিস একটু দেখা দিই, তাহলে তোমাদের দুধ রিলেটেড অনেক কিছু পড়া হয়ে যাবে। আমি এই পেজের মধ্যে লিখি, তাহলে তোমরা যখন পিডিএফ দিয়ে দিব তখন তোমরা এইখান থেকেই পড়ে ফেলতে পারবা। দেখো এখানে লিখি, হ্যাঁ। তোমাদের এই দুধের হচ্ছে ইয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে হোল্ডার পদ্ধতি, আরেকটা হচ্ছে এইচটিএসটি পদ্ধতি। এইচটিএসটি পদ্ধতি। এখন দুইটার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা। হোল্ডার পদ্ধতির ক্ষেত্রে 63 থেকে 64 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিট যদি তুমি উত্তপ্ত করো, আর এইচটিএসটি পদ্ধতিতে 74 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ড যদি তুমি উত্তপ্ত করো। এই দুটো ইনফরমেশন কাইন্ডলি মুখস্থ করে ফেলবা, হ্যাঁ। এখান থেকে এমসিকিউ আসে, হোল্ডার আর এইচটিএসটি আমরা এমসিকিউ সলভ করতে গেলে ইনশাল্লাহ পাবো। তাহলে বলো তো তোমার কাছে এখন দুধ টপিকটাকে একটু সহজ লাগতেছে। আমি চেষ্টা করলাম যতটা সহজ করা যায় ততটা সহজ করে দেওয়ার। এখন আসো আমরা এমসিকিউ গুলো সলভ করি। আচ্ছা, উপরে বলছে এই যে এখানে দুধ কোনটি বলতো। আমরা কি শিখলাম, দুধ মানে মিল্ক। মিল্কে আই আছে, আইতে ইমালসন। বলতো এটা কি তোমার আর মুখস্থ করা লাগবে, এটা কখনো ভুল হবে বা কখনো কনফিউশনে পড়বা। এরপরে বলো কোন প্রাণীর দুধে শক্তি বেশি। বলো তো গাভী, মহিষ, ছাগল, ভেড়া, কার মধ্যে শক্তি বেশি আছে। তোমাকে আমি কি শেখালাম দেখো, মহিষ। ভেরি মানে ইজি না, এখন হয়ে যাচ্ছে। এবার দেখো দুধের প্রধান প্রোটিন কোনটি, এটা টপিকটা পড়ায়নি, এটা এখানে কোশ্চেন আছে তো এখানে বলে দিব তাই। দেখো দুধের মধ্যে তোমার মেনত প্রধান যে প্রোটিন থাকে সেটা হচ্ছে ক্যাজিন নাম, ঠিক আছে। ক্যাজিন বা ক্যাসিন নাম, এটা একটু মুখস্থ করে ফেলবা। এবং এটা 4 ধরনের হয়, এটা হচ্ছে মনে করো আলফা S1, এটা হচ্ছে আলফা S2, তারপরে এটা হয় হচ্ছে বিটা আর কে, ঠিক আছে। এটা হচ্ছে 4 ধরনের ক্যাসিন হয়, 4 ধরনের। তাহলে এই এমসিকিউটা আশা করি আমরা এখন পারবো, দুধের প্রধান প্রোটিন কোনটা, তাই না। এটা আশা করি আমরা এখন পেরে যাব। আচ্ছা, এছাড়াও তোমার দুধে আরো কয়েক প্রকার প্রোটিন থাকে। আমি একটু এই প্রোটিনটা যেহেতু আসলো টপিকটা, আমি একটু প্রোটিনটা বলে দিই। তোমার প্রোটিন থাকে 3টা, একটা হচ্ছে ক্যাসিন, আর এটা থাকে ল্যাকটো অ্যালবুমিন,
অ্যালবিউমিন, আরেকটা থাকে ল্যাক্টোগ্লোবিউলিন। ল্যাক্টোগ্লোবিউলিন, বুঝতে পারছো? আচ্ছা, এই যে তাহলে আমাদের দুধে প্রোটিন থাকে এগুলা, আর এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার প্রধান, এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই টপিকটা পড়া হয়ে গেল, খুব ইজি। আচ্ছা, আমাদের 19-এ চলে যাই। কোনটি মানবদেহের প্রোটিনের চাহিদা মেটায়? খুব ইজি একটা কোশ্চেন, বলো তো কোনটি মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? ভাত। ভাত কি জাতীয় পদার্থ? ভাত আমাদের কার্বোহাইড্রেট জাতীয়, তাহলে এটা হবে না। শাকসবজিও হবে না, পানিও হবে না, কি হবে? মাছ। এই এমসিকিউটা আসো করায় ফেলি। বলছে দুধে নিচের কোন আয়ন সমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? ঠিক আছে, তোমার এখানে 3টা আয়ন আমি শিখায় ফেলি। আমাদের নোটটা কোথায়? নোট নিচে, নিচে যে তোমাকে শিখায় ফেলি। ঠিক আছে, দুধের মধ্যে আমরা মনে রাখবো যে আমাদের 3টা আয়নের কথা মনে রাখবো, মানে 3টা সংখ্যা। 17 পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিন। তারপরে হচ্ছে 18 বাদ দিব, হ্যাঁ, 18 বাদ। 19 পারমাণবিক সংখ্যা কত? আমাদের পটাশিয়াম, তাহলে ক্লোরিন মাইনাস পটাশিয়াম প্লাস, আর 20 পারমাণবিক সংখ্যা আমাদের কত? ক্যালসিয়াম। তাহলে দেখো আমরা 3টা জিনিস আগে মুখস্থ করবো। আমাদের দুধে কোন আয়ন গুলা বেশি পরিমাণে থাকে? 17 বেশি পরিমাণে থাকে, 19 বেশি পরিমাণে থাকে, 20 বেশি পরিমাণে। পরপর 4টা মনে রাখবো, 17, 18, 19, 20। 18 খালি বাদ। তাহলে 17 কত পার্সেন্ট থাকে এটা আমরা একটু জানি। দেখো 17 থাকে 0.13। এই সংখ্যাটা না জানলেও হবে, কিন্তু জেনে রাখবা, তাহলে পড়তে তোমার মনে রাখতে সুবিধা হবে। সরি সরি, ক্লোরিন তো এটা না, এটা হচ্ছে পটাশিয়াম, লিখে ফেলছি। আচ্ছা, তোমার ক্লোরিন থাকে হচ্ছে 0.11। এরপরে দেখো পটাশিয়াম থাকে হচ্ছে 0.13, আর ক্যালসিয়াম থাকে 0.12। তাহলে কোন আয়ন বেশি পরিমাণে থাকে এটাও এখন আশা করি পারবা, তাই না? ওকে, তাহলে এটা আমরা সলভ করি। আসো এখন আমাদের 20 নাম্বারটা কি কি পড়লাম বলো তো? 17, 17 এখানে আছে, তাই না? তারপরে 19 আছে, 20 আছে, তাহলে এটাই অ্যান্সার হওয়ার কথা, তাই না? এটা হবে না, এটাও হবে না, এর মধ্যে যে ম্যাগনেসিয়াম ছিল না, তাহলে এটাই অ্যান্সার আমাদের। এটা অ্যান্সার হচ্ছে কোনটা? ক। ওকে, এরপর দেখো কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? প্রোটিন মানে পি, পি মানে শিপ, ভেড়া মানে শিপ, শিপের পি মানে প্রোটিন, তাহলে ভেড়ার বেশি। কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ বেশি থাকে? তোমাকে আমি কি শিখালাম? মহিমা চালাক, মহিমা চালাক। তাহলে মহিষের সাথে চর্বি মিল আছে না? দেখো তো মহিষের সাথে চর্বি মিল আছে না? তাহলে যে মহিষ। কোন প্রাণীর দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? ল্যাকটোজ, দেখো মতে মানুষ, মাতে মানুষ, কতে ল্যাকটোজের ক আছে, এই যে ক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে মানুষ। আচ্ছা, দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধ হচ্ছে দুধের একমাত্র ডাইস্যাকারাইড, এটার নাম হচ্ছে ল্যাকটোজ। এটা তোমরা সবাই জানো, তাই না? এটা আলাদা করে বলার কিছু নাই। আচ্ছা, 24 পর্যন্ত হলো। আমরা 25 বাদ দিয়ে 26টা একটু আগে সলভ করি, হ্যাঁ, কারণ এটা আমাদের পড়ার মধ্যে আছে। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? হিমায়ন না, কৌটাকরণ না, ভিনেগারও না, পাস্তুরীকরণ। দেখো তো এই নোটের মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসতেছে না এখন? মানে তুমি যদি দুধ থেকে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখো না, তোমার মোর দ্যান এনাফ। ওকে, এখন দেখো দুধ থেকে আমাদের আরেকটা ইনফরমেশন জানতে হবে, যে আমাদের মনে করো দুধের পিএইচ কত ছিল। দুধের পিএইচ কোথায় লিখছি? এই যে এখানে আমরা দুধের পিএইচটা লিখছি, তাই না? এখন তুমি চাচ্ছ যে তোমার এই দুধের পিএইচটা এটার মধ্যে থাক, তাহলে তুমি এটার মধ্যে কি মিশাতে পারো? এটার মধ্যে মিশাতে পারো সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম বাই কার্বনেট মেশালে পিএইচ সেম থাকবে, বুঝতে পারছো? তাহলে আসো আমরা এটা চলে যাই। বলছে যে সংগঠিত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি মেশানো হয়? মানে তুমি এখানে পিএইচটাকে নিয়ন্ত্রণ রাখতে চাচ্ছ, তাহলে সোডিয়াম বাই কার্বনেট। আচ্ছা, দুধ থেকে আমাদের আরো কয়েকটা এমসিকিউ আছে, আমরা একসাথে সলভ করে ফেলি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য মানে একটা টপিক সলভ হয়ে যাবে। দেখো 32 নাম্বারটা দুধ থেকে আছে। দুধ থেকে ছানা, আমরা একটু চলে যাই তো নোটে। দুধ থেকে ছানা, এই দেখো দুধ, তোমার কাছে না দুধ আছে তাই না? দুধ থেকে ছানা বানাচ্ছ, এটাকে কোন পদ্ধতিতে? কোয়াগুলেশন। তাহলে এর অ্যান্সার আমাদের কি হবে? দেখো এটা অ্যান্সার হবে হচ্ছে কোয়াগুলেশন।
এরপরে দেখো মাখনকে পানি মুক্ত করা হয় কোন পদ্ধতিতে? এটা সুন্দর একটা কোশ্চেন। দেখো মাখনকে চাপ দিয়ে তড়িত করে। ওকে, এটা আমরা পড়লাম একটু আগে। দেখো এই যে মাখন থেকে তুমি পানি বের করতেছো, মানে চাপ দিচ্ছ বা ঢেলা দিচ্ছ। ঠিক আছে, ওকে। এখান থেকে আমাদের দুধ থেকে কোশ্চেন গুলো পড়া হলো। তাহলে এই মোটামুটি দুধ থেকে ছিল। আরো যেগুলো পাবো সেগুলো আমরা পরে সলভ করবো নি, তোমরা অবশ্যই নোট করে ফেলবা, এবং যেগুলা এখানে আমি পরপর অ্যাড করব তোমরা তোমাদের খাতায় অ্যাড করতে থাকবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো 34 নম্বর এমসিকিউ এ আমরা চলে যাই। এর আগে আরো দুই তিনটা আছে, ওটা আমরা পড়তেছি, কিন্তু 34-এর পরে 35, 36 এগুলো হচ্ছে মোটামুটি আমাদের টেলকম রিলেটেড। এই টেলকম রিলেটেড কয়েকটা কথাবার্তা আমরা একটু পড়ে ফেলি। টেলকম আর বেবি পাউডার, কারণ এটা একটু মোটামুটি কাছাকাছি পড়া। হ্যাঁ, তা আসলে এটা পড়ে ফেলি, তারপরে আবার অন্য টপিকে চলে যাই। দেখো তোমরা আমার সাথে নোট করতে পারো যে প্রথমে দুই সাইডে দুটো লেখো। একটা হচ্ছে টেলকম পাউডার, আর এই ডান সাইডে তুমি লিখতে পারো বেবি পাউডার। বেবি পাউডার। দেখো আমরা কেন এটা একসাথে পড়তেছি এবং কেন পাশাপাশি লিখছি। দেখো টেলকম পাউডার এটা হচ্ছে আমাদের বড়দের জন্য। ঠিক আছে, বড়দের জন্য, মানে আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু বেবি পাউডার মানে বুঝতে পারতেছো, মানে বেবিদের জন্য। ঠিক আছে, বেবিদের জন্য। তাহলে এটা আমাদের এখান থেকে প্রথম পড়া। এখন এই টেলকম পাউডার থেকে তোমার প্রথম কোশ্চেনটা এটা দিবে যে বলো তো এই টেলকম পাউডারের মূল উপাদান কি? মূল উপাদান, মূল উপাদান কি? এখন দেখো টেলকম পাউডার থেকে তুমি মনে রাখবা এটার মূল উপাদান হচ্ছে টেলক। হ্যাঁ, টেলক। টেলকের সংকেত কি? 3MgO.4SiO2 ডট H2O। ঠিক আছে, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাই অক্সাইড আর পানি। এটার বাংলা নাম হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। ঠিক আছে, এটার বাংলা নাম হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। সিলিকেট। তাহলে দেখো তো টেলক থেকে তুমি মোটামুটি এইটুকু পড়া পারবা না, টেলকম পাউডার থেকে। আচ্ছা, এইটুকু পড়া যদি তুমি পারো, আমাদের এখান থেকে সেকেন্ড আরেকটা জিনিস পারতে হবে। সেটা হচ্ছে কি, এই যে টেলকম পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যান্টিসেপটিক। ঠিক আছে, অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট পড়া, এটা মনে রাখবা। ম্যাগনেসিয়াম বা জিঙ্কের স্টিয়ারেট। ঠিক আছে, স্টিয়ারেট, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। দেখো টেলকম পাউডার থেকে তুমি বেশি পড়া দিব না, জাস্ট 3টা লাইন। আমাদের অলরেডি 2টা পড়া হয়ে গেছে। মূল উপাদান কি? টেলক। অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম আর হচ্ছে জিঙ্কের স্টিয়ারেট। এখন তোমার এই টেলকম পাউডারে এখানে লেখা আছে বইয়ে যে আয়তন বৃদ্ধি করতে। হ্যাঁ, আয়তন বৃদ্ধি করতে কোনটা ব্যবহার করা হয়? দেখো এটা হচ্ছে আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি করতে তোমার ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের কার্বনেট। কার্বনেট। তাহলে এই 3টা কথা তুমি পড়ে ফেলো, তাহলে তো হয়ে গেল, তাই না? এই টেলকম পাউডার থেকে। এখন আমরা বেবি পাউডারে একই একই জিনিসগুলো পড়বো, মানে বেবি পাউডারের মূল উপাদান কি, বেবি পাউডারে কোন অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখো বেবি পাউডারে তোমার মূল উপাদান কি? এখানেও মূল উপাদান হচ্ছে টেলক। এই জন্য এটা আমরা একসাথে পড়তেছি, কারণ দুটারই মূল উপাদান টেলক। এই টেলক থেকে তুমি কি মনে রাখবো? এটা হচ্ছে ত্বক পিচ্ছিল কারক ও ঘাম রোধক। ঠিক আছে, এটা হচ্ছে ত্বক পিচ্ছিল কারক ও ঘাম রোধক। ঠিক আছে, তাহলে এই কথাটা আমাদের মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখান থেকে কি বলছে আমাদের, যে এই বেবি বেবি পাউডারদের ক্ষেত্রে, মানে বেবি পাউডারের ক্ষেত্রে তোমার যে ইয়েটা ব্যবহার করতেছো, টেলকটা ব্যবহার করতেছো, সেটার মেইন ফাংশনটা কি? ত্বকটাকে, বেবিদের ত্বকটাকে পিচ্ছিল রাখবে এবং ঘামটাকে রোধ করে রাখবে। ঠিক আছে, এখন বলো তো বেবি পাউডারের অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। জিঙ্ক স্টিয়ারেট কিন্তু নাই। এই জন্য আমি এগুলো একসাথে তোমাকে একটু ছকের মতো করে পড়াচ্ছি, যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, বেবিতে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে মূল কোনটা ব্যবহার করা হয়? এটা তোমার আছে, কিন্তু এখানে একটা কথা স্টার্ট দিয়ে মনে রাখবা যে মূলত
বেবিদের ক্ষেত্রে, হ্যাঁ, মূলত বেবিদের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হিসাবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি অ্যাসিড? বোরিক অ্যাসিড ব্যবহার করা হয় মূলত। And কি দিয়ে মনে রাখবো দেখো, বতে বেবি, বতে বোরিক অ্যাসিড, ঠিক আছে, বতে বোরিক অ্যাসিড। তাহলে এইটা আশা করি কারোরই ভুল হবে না যে বেবিদের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড অপশন না থাকলে তারপরে তুমি দিবা হচ্ছে মনে করো এই ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে দেখো আমরা একটু আগে পড়ছিলাম যে টেলকম পাউডারের আয়তন বৃদ্ধির জন্য ম্যাগনেসিয়াম বা কার্বনেট, ক্যালসিয়ামের কার্বনেট ব্যবহার করা হয়। এখন এই বেবি পাউডারের ক্ষেত্রে আমরা আরেকটা কথা পড়বো, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে এই বেবিদের ক্ষেত্রে ত্বকের কোমলতা, ত্বকের কোমলতা বর্ধক কি ব্যবহার করা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং কমন কোশ্চেন। জিঙ্ক অক্সাইড, তারপরে ব্যবহার করা হয় হচ্ছে সিরাইল অ্যালকোহল, সিরাইল অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এই যে দেখো তোমার এই টেলকম পাউডার আর বেবি পাউডার থেকে আর কোনো জিনিসের অসুবিধা হবে? আশা করি হবে না, ঠিক আছে। তুমি এইটুক পড়ো, এইটুক পড়লে মোটামুটি দেখবা যে তুমি পেরে যাচ্ছ, এইটুক মুখস্থ রাখতে পারলেই হবে। এখন আসলে আমরা এমসিকিউ গুলো সলভ করে দেখি পারি কিনা। আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে টেলকম পাউডারের মূল উপাদানটা কি? দেখো এটা আমরা সহজেই পারবো। ক্যালসিয়াম কার্বনেট, না বোরিক অ্যাসিড, না ম্যাগনেসিয়াম কার্বনেট, না টেলক, ঠিক আছে। বোরিক অ্যাসিডের কাজ কি শিখালাম? বেবিদের ক্ষেত্রে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে, ঠিক আছে। ব হয়ে গেল, এটা আমাদের লাগবে না। এই মানে এরপরে এখানে চলা যায় 35 নম্বরে। টেলকম পাউডারের মূল উপাদান কি? বলো তো, টেলকম পাউডারের মূল উপাদান কি? অবশ্যই টেলক হবে। টেলকম পাউডার প্রস্তুতির মূল উপাদান নিচের কোনটি? আচ্ছা, আমরা অপশনগুলোর দিকে একটু তাকাই। দেখো তো আমরা একটু আগে পড়ে আসলাম, এরকম কি লাগতেছে? না। এটার মতো লাগতেছে? না। এটার মতো লাগতেছে না। দেখো ম্যাগনেসিয়াম আছে, সিলিকন আছে, পানি আছে। তাহলে এইটা হবে তোমার অ্যান্সার। তোমরা বারবার লিখে লিখে এটা মনে মনে রাখবা, তাহলেই হবে। এরপর দেখো 37 নম্বরে আমরা চলে যাই যে নিচের কোনটি ট্যালকের সংযুক্তি? আমরা কেবলই পড়ে আসলাম, দেখো তো খুব সুন্দর করে মনে রাখবা। 3 4, হ্যাঁ, 3 ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড, আর 1 অণু হচ্ছে পানি, ঠিক আছে। এভাবে মনে রাখবা। এটা না কিন্তু, হ্যাঁ দেখো এটা কিন্তু প্রথমে 4 দিয়ে শুরু হয়েছে, 4 ম্যাগনেসিয়াম না কিন্তু 3 ম্যাগনেসিয়াম, এখানে 3 হলে ঠিক হতো, বুঝছো। এই জন্য এই এমসিকিউটা প্র্যাকটিস করবা যাতে তোমার হচ্ছে ভুল না যায়। আচ্ছা, 38 নম্বর দেখো, বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়? কি বললাম বলো তো? বতে বেবি, বতে বোরিক অ্যাসিড, তাহলে অ্যান্সার হবে ঘ। ওকে। এরপর দেখো ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিম। তাহলে আসো এই টপিকটা যেহেতু চলে আসছে, তাহলে আমরা এর পরের যে টপিকটা আছে সেটাও সলভ করে যাই। ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিম আমরা একসাথে পড়ি। ওকে, আমরা এখানে এখানে যেরকম হেডিং দিচ্ছিলাম না, টেলকম পাউডার বেবি পাউডার, ঠিক এটারই নিচে আমরা আবার হেডিং দিব। দেখো যে তোমার স্নো বা ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিম, স্নো বা ভ্যানিশিং ক্রিম আর হচ্ছে কোল্ড ক্রিম, সরি কোল্ড কোল্ড ক্রিম। তোমরা অবশ্যই আমার সাথে সাথে নোট করো, হ্যাঁ, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। ওকে, এখানে দেখো এই ইয়ার মূল উপাদান কি? এই স্নো বা ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান কি আর কোল্ড ক্রিমের মূল উপাদান কি? এটা আমাদের অবশ্যই পরীক্ষায় আসবে, তাই না? কারণ আমরা তো দেখতেছি এখান থেকে খালি মূল উপাদানই পরীক্ষায় আসে। আচ্ছা, মনে রাখবা যে স্নো বা ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান হচ্ছে গ্লিসারিন মনোস্টিয়ারেট, গ্লিসারিন মনোস্টিয়ারেট। আর কোল্ড ক্রিমের ক্ষেত্রে তোমার বইয়ে লেখা আছে যে লুব্রিকেটিং এজেন্ট, হ্যাঁ, লুব্রিকেটিং লুব্রিকেটিং এজেন্ট দিয়ে লেখা আছে তরল প্যারাফিন, ঠিক আছে, তরল প্যারাফিন। এটুকু মুখস্থ করতে পারবা? দেখো তো, স্নো বা ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান কি? গ্লিসারিন মনোস্টিয়ারেট।
আর কোল্ড ক্রিমের মূল উপাদান কি? লুব্রিকেটিং এজেন্ট, যেটা হচ্ছে তরল প্যারাফিন। এটুকু পারবা। এখন তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে, বলো তো এই স্নো বা ভ্যানিশিং ক্রিম কখন ইউজ করা হয় আর কোল্ড ক্রিম কখন ইউজ করা হয়? দেখো তুমি বুঝতে পারতেছো, কোল্ড মানে ঠান্ডা, তাহলে শীতকালে, শীতকালে। আর দেখো কোল্ড মানে ঠান্ডা, আর স্নো মানে কি? স্নো ভ্যানিশিং ক্রিম। এটা তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো এখানে এস আছে না, এস তে স্নো, এস তে, এই দেখো এস তে হচ্ছে স্লো, আর হচ্ছে এস তে হচ্ছে সামার। এভাবে মনে রাখতে পারো। আবার তোমাকে আরেকটা জিনিস এখানে একটু ছোট্ট করে শিখাই দিই। তোমরা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 8-এ একটা জিনিস আছে না, যে শীতকালে দোলনকাল বেশি না কম, এটা সহজে মনে রাখবো। দেখো শীতকাল আর গ্রীষ্মকাল, সামার, সামার মানে গ্রীষ্মকাল না, এসতে সামার, এসতে স্লো, তাহলে ঘড়ি ধীরে চলে। ঠিক আছে, এটা মনে রাখবা এটার সাথে। ওকে, তাহলে আমাদের মূল উপাদান পড়া হয়ে গেল। এটা বাদেও এখানে আর কি কি আছে, হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখান থেকে আমরা একটু ছন্দ দিয়ে বা তোমাকে এখন একটু মুখস্থ করাই দিই। বিষয়টা কিরকম দেখো, ভ্যানিশিং ক্রিম, তাই না? তুমি মনে রাখবা যে, মনে করো তোমাকে আমি গ্লিসারিন, মনে করো এরকম তোমার গায়ে আমি গ্লিসারিন মেখে দিলাম, তুমি ভ্যানিশ হয়ে যাবা। এভাবে মনে রাখবা যে তোমার গায়ে আমি কি দিলাম, মনে করো গ্লিসারিন মেখে দিলাম, বা তুমি গ্লিসারিন মাখলা, তাহলে তুমি কি হলো, ভ্যানিশ হয়ে গেলা। তুমি এইভাবে মনে রাখবা। এবার দেখো, লুব্রিকেটিং এজেন্ট হচ্ছে তরল প্যারাফিন, তাই না? এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে, ধরো শীতকাল, হ্যাঁ, শীতকালে সকালবেলায় ধরো তুমি টিউশনিতে যাচ্ছ বা পড়াতে যাচ্ছ, বা মানে কি বলে পড়তে যাচ্ছ কোনো স্যারের কাছে। তো এই দেখো, শীতকালে সকালবেলায় উঠা অনেক প্যারা না? তাই মনে রাখবা, কোল্ড মানে শীতকাল, তাহলে শীতকালে তোমার কি হবে, প্যারাফিন। ঠিক আছে, এই দুটো মস্ত হবে। দেখো ভ্যানিশ হওয়া কি করলে, গ্লিসারিন দিলে। আর কোল্ড ক্রিমে কি আছে, কোল্ড ক্রিম মানে শীতকাল, তাহলে শীতকালে তুমি কি হচ্ছে, অনেক প্যারা লাগতেছে, তাই না? এইটা একটা জিনিস পড়লা। আরেকটা জিনিস তোমাকে পড়ায় দিই আফটার শেপ থেকে, তাহলে আমাদের এই পেজের মোটামুটি পড়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আফটার শেপ, তো সবাই একটা হেডিং দাও, আফটার শেপ। আফটার শেপ থেকে আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন এখানে অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়, অ্যান্টিসেপটিক হিসেবে ডি ন্যাচার্ড অ্যালকোহল, অ্যালকোহল 40, ডি ন্যাচার্ড অ্যালকোহল 40 ইউজ করা হয়। আর ময়শ্চারাইজার হিসেবে কি ব্যবহার করা হয়, ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা হয় আমাদের গ্লিসারিন। তাহলে দেখো তুমি কিন্তু একটু প্যাচ খেতে পারো এখানে, আমি দুই জায়গায় দুই কথা বললাম, তাই না? দেখো তোমার যখনই বললাম যে তুমি ভ্যানিশিং ক্রিম ইউজ করতেছো, গ্লিসারিন খেলে বা গ্লিসারিন লাগালে তুমি ভ্যানিশ হয়ে যাচ্ছ। আবার তোমাকে আমি বললাম যে আফটার শেভ, আফটার শেভে তুমি ময়শ্চারাইজার হিসেবে কি ব্যবহার করা হচ্ছে, তোমার মনে রাখবা যে গ্লিসারিন। ওকে, আফটার শেভে কি ব্যবহার করা হয়, গ্লিসারিন। আচ্ছা, এটা যদি একটু গল্পের মতো করে মনে রাখতে চাও, আমি একটু হেল্প করি। দেখো দেখো না, আফটার শেভ লেখা আছে না, এটাকে মনে রাখতে পারো আফটার, তাই না? তুমি মনে করো শেভ করলা, শেভ করার আফটার মানে পরে কি হবে, তোমার দাড়িগুলো নিচে পড়বে না, নিচে পড়ে যাচ্ছে এরকম করে করে, তাই না? নিচে পড়া মানে কি, এম জি বলার কারণেই পড়তেছে। তাহলে দেখো, এম তে ময়শ্চারাইজার, জি তে গ্লিসারিন, এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, যে আফটার শেভ, শেভ করার পরে তুমি তোমার দাড়িগুলো নিচে নিচে পড়তেছে, তাহলে এম তে ময়শ্চারাইজার আর জি তে গ্লিসারিন। ওকে, আর অ্যান্টিসেপটিক কি আছে, মনে রাখবা যে অ্যান্টি ডি বা অ্যান্টি ডি, এভাবে মনে রাখতে পারো, অ্যান্টি ডি। শেষ, হ্যাঁ, অ্যান্টি ডি। আচ্ছা, তাহলে আমাদের আফটার শেভও হয়ে গেল। এখন আসলে আমরা আমাদের বাকি এমসিকিউ গুলো একটু সলভ করি। দেখো ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি, এখন কি তুমি পারবা, বলো তো যে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? দেখো, পারফিউম না, সরবিটল না, কস্টিক পটাশ না, গ্লিসারিন মনোস্টিয়ারেট। ঠিক আছে, এই কস্টিক পটাশ রিলেটেড, কস্টিক পটাশ রিলেটেড, আচ্ছা ওটা হচ্ছে কস্টিক সোডা ছিল। আচ্ছা, ওটা তোমাকে যখন আমি গ্লাস ক্লিনার আর টয়লেট ক্লিনার পড়াবো তখন শিখাই দিবনি, হ্যাঁ, এখন আপাতত এটা অফ থাক। আচ্ছা, এরপর দেখো কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়। দেখো তোমরা এখন সবাই পারবা, কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট কি বললাম। দেখো যে কোল্ড ক্রিম মানে কি, শীতকাল, শীতকালে তোমার কি হবে, তোমার প্যারা বেশি যাবে, তাহলে প্যারাফিন। ওকে, এরপর দেখো লিপস্টিকের মূল উপাদান কি, লিপস্টিক,
তোমরা মেয়েরা যারা লিপস্টিক ইউজ করো সবসময় জানবা যে লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম। মোম জাতীয় পদার্থ থেকে লিপস্টিক তৈরি করা হয়, খনিজ তেল না, রঞ্জক পদার্থ না, ভ্যাসেলিনও না। ওকে, এরপরে দেখো নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহার করা হয়। দেখো কি শিখালাম, আফটার শেভ, তুমি শেভ করলা, ঠিক আছে, আফটার শেভ, ঠিক আছে, আফটার শেভ করার পরে তোমার দাড়িগুলো নিচে নিচে পড়তেছে, মানে এম জি বলে মনে করো পড়তেছে, এম তে ময়শ্চারাইজার আর জি তে গ্লিসারল, হয়ে গেল। আর ডি নেচার অ্যালকোহল এটা কি, এটা হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক। হ্যাঁ, এটা তোমার কি ছিল, অ্যান্টিসেপটিক। এইটা না, এইটাও না, বুঝতে পেরেছো? এখন আসো আমরা এখানে, যেহেতু এই টপিক গুলাই পড়তেছি, এখানে আমাদের উপরে আরো কয়েকটা এমসিকিউ বাকি ছিল তাই না? এখানে আচ্ছা এই গ্লাবির দাগ দিয়ে রাখি, এটা আমি যখন ওই টপিকটা পড়াবো তখন আমরা এটা সলভ করবো। হ্যাঁ, এখন একটু স্কিপ করে যাচ্ছি, একটু পরে পড়াবো, আগে এই টপিকটা তাহলে শেষ করে ফেলি। দেখো এরপরে আছে হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এটা তোমাকে খুব সহজে আমি মুখস্থ করাই দেবো, ঠিক আছে? আমাদের এটা খুব কনফিউশনে হয় যে আচ্ছা টয়লেট ক্লিনারের মূল উপাদান কি, গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, কোথায় কি ব্যবহার করা হয়, এটা আমি তোমাকে সুন্দর করে মুখস্থ করা দিচ্ছি। আসো, আচ্ছা এই পেজ আমাদের হয়ে গেছে, আমরা একটা নতুন পেজ নিই, এটারই নিচে লিখে ফেলি। ওকে, দেখো আমরা সুন্দর করে জিনিসটা লিখবো আর মুখস্থ করে ফেলবো এখনই। হ্যাঁ, আমি মুখস্থ করাই দেবো, কোনো টেনশন নাই। দেখো গ্লাস, আরেকটা কি আছে, টয়লেট, তাই না? আমরা পাশাপাশি লিখবো, তোমরা তোমাদের খাতায় পাশাপাশি লিখলা। এরপর দেখো গ্লাসে কয়টা ওয়ার্ড বলো তো, একটা দুইটা, টয়লেটে কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা, মানে গয় লয়কে আমি একটাই ধরে নিচ্ছি। আচ্ছা যেহেতু এখানে দুইটা ওয়ার্ড, তাহলে আমি এখানে লিখতে পারি না এখানে দুইটা ওয়ার্ড, এখানে যেহেতু টয়লেটে চারটা ওয়ার্ড, তাহলে আমি এখানে চারটা ওয়ার্ড লিখতে পারি না, এখানে এনএইচ তো একা বসে না, তাহলে এনএইচ থ্রি বসে। এই দেখো লটাকেও তুমি থ্রি এর মতো মনে রাখতে পারো, হয়ে গেল। এটা হচ্ছে তোমার গ্লাস ক্লিনারের প্রধান উপাদান, ওটা টয়লেট ক্লিনারের প্রধান উপাদান, হয়ে গেল। সহজ না? দেখো এটা হচ্ছে তোমার 28%, আচ্ছা আমি ইংলিশ বাংলা মিশিয়ে লিখে ফেলছি, দাঁড়াও, 28% অ্যামোনিয়া, হ্যাঁ, অ্যামোনিয়া, আর এটা কি তোমার কস্টিক সোডা, কস্টিক সোডা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার টয়লেট ক্লিনারের প্রধান উপাদান। বুঝতে পেরেছো? এখানে লিখে ফেলো, হেডিং দাও যে প্রধান উপাদান, প্রধান উপাদান। আচ্ছা বক্স করি তাহলে ভালো লাগবে হয়তো। হ্যাঁ, প্রধান উপাদান, তাহলে গ্লাস আর টয়লেট ক্লিনার মেইন পড়াটা আগে হয়ে গেল, তাই না? এটা বাদেও এখানে তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা 28% অ্যামোনিয়া পড়লাম না, এটাকে বলা হচ্ছে প্রধান ক্লিনিং উপাদান। সবাই লেখো, প্রধান ক্লিনিং উপাদান, ঠিক আছে, প্রধান ক্লিনিং উপাদান বা অ্যাকুয়া অ্যামোনিয়া বা সোডিয়াম NH4OH, ঠিক আছে, এর দ্রবণ। এই কয়েকটা কথা একটু এক্সট্রা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, কি কি বললাম, যে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান অ্যামোনিয়া, তুমি জানো এটা হচ্ছে প্রধান ক্লিনিক উপাদান, এটা হচ্ছে অ্যাকুয়া অ্যামোনিয়া বলা হচ্ছে, এবং এটা কি NH4OH এর দ্রবণ, হয়ে গেল। এখন এখান থেকে আমাদের আরো কয়েকটা কথা একটু জানতে হবে, সেটা কি, তোমার যদি এরকম কোশ্চেন করে যে তোমার সারফেক্টেন্ট, এখানে সারফেক্টেন্ট হিসেবে কে কাজ করতেছে, ঠিক আছে, আমি এখানে লিখে দিই সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট। আচ্ছা আমার এই ক্লাসটা করার পরে অবশ্যই তোমরা যে কাজটা করবা, বইটা একবার রিডিং দিবা, তাহলে দেখবে যে আমি যা যা পড়াচ্ছি সবই তোমাদের হাজিরি স্যারের বইয়ে আছে, ঠিক আছে? তোমরা জাস্ট মিলায় নিবা যে হ্যাঁ এই টপিকটা আমরা পড়লাম, এটা বইয়ে এখানে আছে, তাহলে সুবিধা হবে। দেখো সারফেক্টেন্ট, দন্তর সাথে সারফেক্টেন্ট, দন্তর সাথে কি মনে রাখবো, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট,
তোমায় কিন্তু আমি কোনো কিছুই মুখস্থ করাচ্ছি না, তোমাকে আমি জাস্ট মুখস্থ করাই দিচ্ছি। দেখো সারফেক্টেন্ট মানে দন্তস্ব, দন্তস্ব মনে রাখবা, ঠিক আছে? এই সারফেক্টেন্টটা আসলে তোমার কাজটা কি বলো তো? আমরা সারফেক্টেন্টে যে পড়তেছি এটা কি করবে আসলে বলো তো? সারফেস টেনশনকে হ্রাস করে। এটা বইয়ে বইয়ে লেখা আছে যে ওয়েটিং এজেন্ট রূপে কাজ করে, ওয়েটিং এজেন্ট রূপে কাজ করে সারফেস টেনশন হ্রাস করে, সারফেস টেনশন হ্রাস করে। তাহলে এই এমসিকিউটাও আশা করি তোমরা সবাই পারবা। তোমাকে যদি বলে যে নিচের কোনটি সারফেস টেনশন হ্রাস করে, সারফেস টেনশন মানেই দন্তস্ব বা সারফেক্টেন্ট, তাহলে এটা মানে কি সোডিয়াম লরাইড। ঠিক আছে, সোডিয়াম লরাইল সালফেট। তাহলে এই জিনিসগুলো আশা করি কারোরই আর ভুল হবে না। হ্যাঁ, এরপরে দেখো এতে আরো একটা জিনিস আমাদের পড়তে হবে যে পানি টেনে নেয় কে, এই টপিকের মধ্যেই। হ্যাঁ, পানি টেনে নেয়। এখন বলো তো, মনে করো আমি কাউকে ডাকতেছি, তাহলে বলবো না এই তুমি এদিকে আসো তো, আসো, তাই না? আমি আসো এই কথাটা বলবো, তুমি এদিকে আসো। তাহলে টেনে নেওয়া মানে কি? আসো, তাই না? এই তুমি এদিকে আসো, এটা মনে রাখবা। টেনে নেওয়া মানে কি? তুমি এদিকে আসো। আসো মানে কি? আসো মানে আইসো, এই যে হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হবে কি? আইসো প্রোপাইল অ্যালকোহল। তাহলে নিচের কোনটি পানি টেনে নেয়? আইসোপ্রোপাইল অ্যালকোহল। বা এটার অপর নাম কি বলতো? এটার অপর নাম হচ্ছে আমাদের রাবিং অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা চ্যাপ্টার 1-এও পাবা যে নিচের কোনটি রাবিং অ্যালকোহলের সংকেত। এটা হচ্ছে একদম হচ্ছে মনে হয় 1.13 না কোন টপিক জানি, ওই যে ফার্স্ট এইড বক্সের যে লাইনটা আছে, মানে পেজটা আছে, এটা হচ্ছে ফার্স্ট এইড বক্সের পেজ। তো ওখানে দেখবে এরকম একটা জায়গায় তোমার এই যে এই ওয়ার্ডটা লেখা আছে রাবিং অ্যালকোহল, মানে পেজের ঠিক মাঝামাঝি। রাবিং অ্যালকোহল, ওই যে ডেটল, তারপরে কি কি জানি আছে না, মানে ফার্স্ট এইড বক্সে কি কি থাকে ওই লাইনে দেখবা লাস্টে আছে এটা লেখা, পুরো ওইটা। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের পড়া হয়ে গেল। এখান থেকে আমাদের আর কি পড়া আছে এক্সট্রা, আমরা একটু পড়ে ফেলি। দেখো যে টয়লেট থেকে আমাদের একটা জিনিস এক্সট্রা পড়া আছে, সেটা হচ্ছে এই টয়লেটে যদি তোমাকে বলে যে স্পেসিফিক বলে দিল যে টয়লেটে দুর্গন্ধ ও দাগ দূর করবে, তো আমি কি বললাম স্পেসিফিক ভাবে? টয়লেটের দুর্গন্ধ ও দাগ। আমার কথাগুলো ফোকাস দিয়ে পড়বা, আমি তোমাকে স্পেসিফিক ভাবে এটা বলতেছি, মানে স্পেসিফিক এর একটা অ্যান্সার হবে। সেটা কি? এটার অ্যান্সার হবে হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরেট, ঠিক আছে? বা ব্লিচিং এজেন্ট। হ্যাঁ, ব্লিচিং এজেন্ট, এটা একটা নাম কি বললাম? ক্যালসিয়াম হাইপোক্লোরেট, তাই না? ক্যালসিয়াম হাইপোক্লোরেট, হাইপোক্লোরেট। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। টয়লেটে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় দুর্গন্ধতা, তাহলে তোমাকে এটা মারতে হবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, আর টয়লেটে আমরা মেনুতে কি ইউজ করি বলো তো? টয়লেটে আমরা পোর্সেলিন সামগ্রী ইউজ করি না। এগুলা আর লিখতেছি না, এগুলা জাস্ট জেনে রাখো যে টয়লেটে আমরা কি করি? পোর্সেলিন সামগ্রী ইউজ করি। এবং এখানে তোমার চায়না ক্লে, সিলিকা বালি, পটাশ ফোল্ড স্পোর, এগুলা তোমার ব্যবহার করা হয়। এগুলা ব্যবহার করলে কি হবে? পানি রোধী হবে। এগুলো সব তোমাদের বই আছে, এত এখানে লিখলাম না, মোটামুটি জেনে রাখো। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে আমরা এমসিকিউ গুলো একটু সলভ করি, দেখি পারি কিনা। তোমাকে আগে পড়ায় নিচ্ছি, এটার কারণ হচ্ছে তুমি যেন পড়ানোর পরে তুমি এমসিকিউ সলভ করে দেখো পারতেছো কিনা। আর আজকে আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি এটা ধরো একটা রিভিশন দেওয়ার টেকনিক। মানে ধরো তুমি অনেকদিন ধরে একটা চ্যাপ্টার পড়ো নাই, তুমি এই চ্যাপ্টারটা কিভাবে রিভিশন দিবা? তুমি এখন বই ধরে প্রতিটা লাইন পড়বা? আমার মতে তুমি যেটা করতে পারো, তুমি কোশ্চেন ব্যাংক বা এইসব ওই অনুসরণী কোশ্চেন নিয়ে পড়বা। যেটা তোমার প্রথমে বাদলো তুমি সেই টপিকটা তোমার বই থেকে রিভিশন দিয়ে দাও। রিভিশন দিয়ে এসে তুমি কোশ্চেনটা সলভ করো, দেখো পারো কিনা। এরকম করে করে আমি আজকে ভিডিওটা যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে রিভিশন দিলে দেখবে যে তোমার কোশ্চেন ব্যাংকও সলভ হচ্ছে, তোমার পড়াও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বলো টয়লেট ক্লিনার, টয়লেটে কয়টা ওয়ার্ড? 1 2 3 4। তাহলে অ্যামোনিয়া হবে না, স্পিরিট হবে না, লবণ হবে না, কস্টিক সোডা হবে। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? NaOH, হয়ে গেল। গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনারের দুইটা ওয়ার্ড, মানে NH, আর NH মানে কি? NH3। তাহলে NH3 আমাদের মানে কি দেখো তো? এই যে অ্যামোনিয়া দ্রবণ, হয়ে গেল। দেখো তো কতটা ইজি লাগতেছে না? তোমার কি এগুলো এখন মুখস্থ করা লাগতেছে যে টয়লেট ক্লিনার কস্টিক সোডা, টয়লেট ক্লিনার কস্টিক সোডা? না, টয়লেট ক্লিনারের 4টা ওয়ার্ড, গ্লাস ক্লিনারের 2টা ওয়ার্ড, শেষ পড়া।
বিশেষ কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? তুমি বলো, গ্লাস ক্লিনারের ক্ষেত্রে প্রধান উপাদান কোনটি? ভিনেগার, NaOH নাকি সোডিয়াম ক্লোরাইড? দেখো অ্যামোনিয়া আছে, এই যে অ্যাকো অ্যামোনিয়া, যেটা তোমাকে শিখাই দিলাম, এই যে অ্যামোনিয়া NH3, মানে গ্লাস ক্লিনার। শেষ। ওকে, গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? আবার এই কোশ্চেনটা আসছে, তাহলে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি হবে? অ্যামোনিয়া দ্রবণ। গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহলের সংকেত কি? তোমাকে আমি কেবলই পড়ালাম, আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা থেকে এক্সট্রা কি মনে রাখতে বলছি তোমাকে? আইসোপ্রোপাইল থেকে পানি টেনে নিবে। পানি টেনে নেওয়া মানে কি? আসো, আমি তোমাকে কাউকে আসতে বলতেছি, আসো এদিকে আসো, মানে আইসোপ্রোপাইল। শেষ। ওকে, এরপরে আমরা চলে যাই মেহেদি, তাই না? আমি একটু চেক করি মেহেদি রিলেটেড কয়টা কোশ্চেন আছে। মেহেদি, তাই না? আচ্ছা, মেহেদিটা একটু দেখাই দিই। মেহেদিটা আমাদের একটু ইম্পর্টেন্ট। মেহেদি থেকে যেহেতু কোশ্চেন চলে আসছে অলরেডি, মেহেদি টপিকটা আমরা একটু দেখাই দিই। হেডিং দাও সবাই, মেহেদি। ওকে, মেহেদি থেকে খুব সিম্পল সিম্পল কিছু কোশ্চেন আমি পড়াই। তোমরা সবাই জানো যে, বলো তো মেহেদি মনে করো কোথা থেকে আসতেছে? মেহেদি তোমরা সবাই জানো যে হেনা গুল্মের পাতা থেকে, তাই না? হেনা গুল্মের পাতা, এই 1 নম্বর এমসিকিউ তোমরা পারবা, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা জিনিস শিখি এখান থেকে, যে এই যে তোমার মেহেদি, এই মেহেদিতে আমরা তো মেহেদি আমরা লাগাই, তাই না? মেহেদি লাগালে আমাদের কালার হচ্ছে কেন? সবসময় মনে রাখবা যে মেহেদিতে আমাদের একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে লাসন। কি নাম? লাসন। ইংলিশটাও লিখে দিই, LAWSON। ঠিক আছে? এখন এই লাসনের একটা বৈশিষ্ট্য আছে। লাসনের বৈশিষ্ট্যটা কি? এটা সবসময় অম্লধর্মী হয়। কিরকম হয়? অম্লধর্মী হয়। মানে এটার পিএইচ কত হবে? এটা একদম ছোটস্থ, 5.5। বলো, মেহেদির পিএইচ কত? 5.5। আমার সাথে এখানে পড়ে ফেলো, তাহলে দেখবো যে পড়া হয়ে গেছে। এখন এইখান থেকে লাসনের সংকেতটা আমরা জেনে নিই, ঠিক আছে? এটা সংকেতটা হচ্ছে 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি 1,4 নেপথা কুইনিন, কুইনন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের অবশ্যই পড়তে হবে। এইটাও আমাদের পড়তে হবে যে মেহেদি আমাদের যে কালার দিচ্ছে, এই কালারের কারণটা কি? কালারের কারণটা হচ্ছে লাসন। এখন লাসনটা কি হয় দেখো, লাসনটা কি কালার দিবে এটা আমাদের একটু জানতে হবে। লাসন আমাদের কি কালার দিচ্ছে? লাসন আমাদের কালার দিচ্ছে হচ্ছে বাদামি কালার, ঠিক আছে? লাসন আমাদের কি কালার দিবে? বাদামি কালার। এখন এই লাসনটা কোথায় কোথায় দ্রবণীয়? দেখো, এটা অম্লধর্মী, তাহলে এটা অম্লে দ্রবণীয় হবে। তারপরে লাসন আবার কি হয়? গরম পানিতে দ্রবণীয়, এটা মনে রাখবা। লাসন গরম পানি ও অম্লীয় দ্রবণে দ্রবণীয়, অম্লীয় দ্রবণে দ্রবণীয়। তাহলে এই লাসন থেকে আমরা কয়েকটা কথা ইজিলি মুখস্থ করে ফেললাম, তাই না? এখন আমাদের আরো কিছু কথা আছে এখান থেকে। এইটা একদম স্টার, এই যে এটা বাদামি কালার, এটা একদম স্টার পড়া। অম্লধর্মী, এই পিএইচটা কত, এটা স্টার পড়া, ঠিক আছে? এখন দেখো, তুমি কি শিখলাম? গরম পানিতে এটা দ্রবণীয়, তাই না? গরম পানিতে তোমার দ্রবণীয়, এই দুটো কথা মনে রাখতে পারবা, গরম পানিতে দ্রবণীয়। তাহলে আমাদের এখানে মেইন যে পড়াটা, সেটা কি? যে এইটা গরম পানিতে মেহেদির পেস্ট তৈরি করার পরে আমি কি করলাম? মনে করো গরম পানিতে মেহেদির পেস্ট তৈরি করলাম, করে এখানে একটা অ্যাসিড যুক্ত করা। এই অ্যাসিডের নামটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আমি স্লাইডটা লিখে দিচ্ছি, দেখো। গরম পানিতে মেহেদি পেস্ট তৈরি করে, পেস্ট তৈরি করার পর সাইট্রিক অ্যাসিড, খুবই খুবই ইম্পর্টেন্ট, সাইট্রিক অ্যাসিড বা তোমার এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড যোগ করা হয়, যোগ করা হয়। দেখি, এটা আমি একটা মার্কার করে দিই, এই লাইনটা। হ্যাঁ, এই সাইট্রিক অ্যাসিড বা এডিপিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। হ্যাঁ,
3 স্টার 4 স্টার যা যা মারতে পারো। সাইট্রিক অ্যাসিড যোগ করে তোমার কি করা হবে, এই মানে গরম পানিতে মেহেদি পেস্ট তৈরি করার পরে সাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। ঠিক আছে, এখন তুমি তো শিখলা যে রঙের জন্য দায়ী কে, রং এর জন্য দায়ী লাসন, রঙের জন্য দায়ী কে, লাসন। এখন এখান থেকে আমাদের আরো কিছু কথা জিনিস জানতে হবে। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে ধরো আমি এখানে নিচে লিখি, এখানে তোমার ধরো চুল আছে, সেই চুলকে তুমি মসৃণ করবা ও চকচকে করবা, চকচকে করবা, সেটার জন্য তুমি কি ইউজ করবা। দেখো আমরা এটাকে এভাবে মনে রাখতাম, চকচকে, তাই না, চকচকেতে ক আছে না, কতে মনে রাখবা কেসিয়া ওপটাভা। কি বললাম, কতে কেসিয়া ওপটাভা। আচ্ছা, কতে কেসিয়া, কতে হচ্ছে তোমার কি বললাম, ওপটাভা, কেসিয়া ওপটাভা। তাহলে আমাদের একটা পড়া মুখস্থ হয়ে গেল, তাই না। এরপর দেখো, যদি তুমি সোনালী কালার করতে চাও চুলে, হ্যাঁ, সোনালী কালার করতে চাও, তাহলে এটা মনে রাখবে হচ্ছে কি আমলা, হ্যাঁ, এটা মনে রাখবে কি আমলা। এটাও যদি তোমার মনে রাখতে কষ্ট হয়, আমি তোমাকে একটা সিনারিও চিন্তা করাই। তুমি ডোনাল্ড ট্রাম্পের চুল দেখছো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওর চুল কিরকম দেখবা, একটু সোনালী কালার না। তো এটা মনে রাখবো, ধরে নাও উনি একজন আমলা, হ্যাঁ, বাংলাদেশের এরকম এই যে মন্ত্রীরা আমলা না, ওরকম তুমি মনে রাখতে পারছো, উনি ধরে নাও একজন আমলা। তো ওনার চুল কালার মানে ওরকম হয়েছে কিসের কারণে, এই আমলা ব্যবহার করার কারণে। শেষ পড়া। এরপরে আমাদের আরেকটা পড়া আছে, সেটা কি দেখো, আমাদের বলছে যে হেনা পাউডার বা হেনা পাউডারে নীল বা ইন্ডিগো মেশালে বাদামি বা ব্রাউন কালার পাওয়া যায়। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে মনে রাখবো, দেখো তোমার মনে করো এটা তোমার হেনা পাউডার, তাই না। এখন বলছে হেনা পাউডারে তুমি কি মিশাচ্ছ, নীল মিশাচ্ছ, নীল বা ইন্ডিগো, ইন্ডিগো কালার, হ্যাঁ, ইন্ডিগো তুমি মিশালা, মিশালে তুমি কি কালার পাবা, মিশালে তুমি পাবা হচ্ছে বাদামি বা ব্রাউন। এখন তোমার কোশ্চেন আসবে তো তোমার, যে কোন কালার মিশালে বাদামি ব্রাউন পাবা বা নীল মেশালে কি পাবা। তাহলে এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, দেখো বিতে ব্লু, বিতে বাদামি বা ব্রাউন, আর ব্লু মানে কি, ব্লু মানে ইন্ডিগো। তাহলে এইটা আমাদের মুখস্থ করতে আশা করি আর কষ্ট হবে না। তাহলে আমাদের মোটামুটি দেখো তো এই কি বলে, মেহেদি টপিকটা একটু ইজি লাগতেছে না এখন আগের তুলনায়, হ্যাঁ। আর এখান থেকে কি মনে রাখতে বললাম, এডিপিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড কই, এই দেখো সাইট্রিক অ্যাসিড এডিপিক অ্যাসিড, তোমরা অবশ্যই আমি যেভাবে নোট করছি তোমরা এভাবে নোট করে ফেলবে, তাহলে দেখবো যে এখান থেকে আসা কোশ্চেন গুলো পেরে যাচ্ছ। ওকে, আসো আমরা কোশ্চেন সলভ করে ফেলি এখন। বলছে মেহেদির রঙের কারণ নিচের কোনটি, একদম ইজি কোশ্চেন, লাসন, তাই না। আচ্ছা, এগুলো আমাদের হয়ে গেল। দেখি আমাদের মেহেদি রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা, এখানে নাই। এগুলোতে এখানে একটা টেলকম পাউডার পেয়েছি, এটা সলভ করে ফেলে। দেখো টেলকম পাউডারের প্রধান উপাদান কি, টেলক, এটাও সহজ। এই দেখো মেহেদি রিলেটেড কোশ্চেন পেয়েছি, 68 নম্বর তোমাদের বইয়ে। বলছে যে মেহেদির পাতার নির্যাসে কোন যৌগটি থাকে, সবাই পারবা, 2 হাইড্রক্সি 1,4 ন্যাপথাকুইনন, হয়ে গেল। এরপরে আর কিছু আছে না, মোটামুটি আমাদের মেহেদি রিলেটেড হয়ে গেল। আরো কিছু কোশ্চেন আমাদের আগের টপিক থেকে আছে, ওগুলো আমরা পরে আস্তে আস্তে সলভ করবো নি। ঠিক আছে, তাহলে দেখো তো মেহেদি রিলেটেড কোশ্চেন তুমি পারবা না এখন, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এরপরে আমরা কিছু জিনিস ওই যে আগের যে টপিকগুলো বাদ গেল ওগুলো একটু পড়াই ফেলি এখন, হ্যাঁ। এই যে এটা সাসপেনশন, তারপরে এই ইয়াগুলা কোয়াগুলেন্ট গুলো, এগুলো একটু এখন পড়াই ফেলি তোমাকে। এখন দেখো তোমাদের বইয়ে এই যে প্রকৃত দ্রবণ, কলয়েড আর সাসপেনশন নিয়ে একটা ছক আছে, আমি এই ছকটা তোমাদের জন্য একদম সহজে মুখস্থ করাই দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার সাথে থাকো, দেখো তোমার মুখস্থ হয় কিনা। আমরা প্রথমেই লিখবো, লেখো সবাই আমার সাথে সাথে লেখো, প্রকাশ। কিছু বুঝতে না পারলে অসুবিধা নেই, আস্তে আস্তে বুঝে যাওয়া যাবে কি পড়াচ্ছি। প্রকাশ, ঠিক আছে। কারণ প্রকাশ মানে কি, দেখো তোমার পতে লেখো প্রকৃত দ্রবণ, প্রকৃত
দ্রবণ। তারপরে ক যেটা, কতে লেখো কলোয়েড, কলোয়েড। আর দন্তর সাথে লেখো, ধরো বেগুনি দিয়ে তো লিখতেছি, তাহলে হালকা নীল নি। আর দন্তর সাথে হচ্ছে তোমার কি, দন্তর সাথে হচ্ছে সাসপেনশন, সাসপেনশন। দেখো এইটুক থেকে কারো কোনো অসুবিধা আছে কিনা, প্রকাশটা বুঝতে পারছো? এখন দেখো প্রকাশ যদি বুঝে থাকো, তাহলে আমরা, বলো তো আমাদের প্রথম লেটারের নাম মানে প্রথম সংখ্যা কত, এক না? তাহলে আমরা এখন এক দিয়ে শুরু করবো সবকিছু। দেখো 0.1, ঠিক আছে? আর 0.1 থেকে মনে রাখবা তোমার হচ্ছে 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার, এটা হচ্ছে দেওয়া আছে। তারপরে কলয়েড দেওয়া আছে 2 থেকে 500 ন্যানোমিটার, ঠিক আছে? এরপরে সাসপেনশন দেওয়া আছে গ্রেটার দেন 500 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার কণার ব্যাস। হ্যাঁ, তোমরা চাইলে এটাকে মুখস্থ রাখবা, অবশ্যই রাখবা, ঠিক আছে? যেহেতু বইয়ে এটা আছে, এতে কোশ্চেন চলে আসতে পারে। কণার ব্যাস, ঠিক আছে? এরপরে দেখো আমি নিচে তোমাকে দুইটা জিনিস লিখে দিই, আমরা মনে রাখবো যে ব্রা মানে হচ্ছে ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি। আর টি মানে হচ্ছে টিন্ডাল প্রভাব, টিন্ডাল প্রভাব। এখন এই তিনটার মধ্যে কার ব্রাউনীয় গতি আছে, কার টিন্ডাল প্রভাব আছে, কার নাই, এটা আমরা শিখবো। তাহলে সংক্ষেপে আমরা সব জায়গায় দেখো ব্রা আর টি লিখে ফেলি, এখানেও আমরা ব্রা আর টি লিখে ফেলি, ব্রা আর টি লিখে ফেলি। হ্যাঁ, তাহলে দেখো আমরা মনে রাখবো যে ব্রাউনীয় গতি শুধুমাত্র আছে কলয়েডের, আর বাকি দুইজনের ব্রাউনীয় গতি নাই। তাহলে একটা আমাদের মুখস্থ হয়ে গেল। এবার দেখো টিন্ডাল প্রভাব আবার কার আছে, সেম টিন্ডাল প্রভাব তোমার আছে, কলয়েডের আছে, সাসপেনশনের নাই, প্রকৃত দ্রবণেরও দেওয়া নাই, ঠিক আছে? তাহলে দেখো প্রকৃত দ্রবণ ব্রাউনীয় গতিহীন, ঠিক আছে, বিচ্ছুরিত হয় না, টিন্ডাল প্রভাব নেই। কলয়েড আবার কি বললাম, ব্রাউনীয় গতি আছে, টিন্ডাল প্রভাব আছে। আচ্ছা, ব্রাউনীয় গতি আছে মানে বিচ্ছুরিত হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, ব্রাউনীয় গতি আছে মানে বিচ্ছুরিত হয়, মানে তোমাকে যদি কোশ্চেন করে বিচ্ছুরিত হয় কিনা, বিচ্ছুরিত হয়, মানে ব্রাউনীয় গতি থাকা মানে বিচ্ছুরিত হওয়া। ওকে, শেষ। দেখো নিচেরটা সাসপেনশন, ব্রাউনীয় গতি নাই, তারপরে হচ্ছে টিন্ডাল নাই, ঠিক আছে? আচ্ছা বিচ্ছুরণ, ও সরি সরি, বিচ্ছুরণ এখানে, ও না না, আমি একটু ভুল বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আরেকটা জিনিস আমরা অ্যাড করবো, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বিচ্ছুরণটা আমরা আলাদা করে একটা অ্যাড করি। হ্যাঁ, বিতে বিচ্ছুরণ, এভাবে মনে রাখো, বিচ্ছুরিত। এখানে লেখো বিচ্ছুরিত, আছে লাল দিয়ে লিখি, বিতে বিচ্ছুরিত, এখানেও বিতে বিচ্ছুরিত, এখানেও বিতে বিচ্ছুরিত। হ্যাঁ, এখানে বিচ্ছুরিত হয় না, নিচের দুইটাতে হয়, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আমার একটু বলতে বলছিল। দেখো মনে রাখবা কি, প্রথমটাতে প্রকৃত দ্রবণে কিছুই হয় না, কলয়েডে সব হয়, সাসপেনশনে শুধুমাত্র বিচ্ছুরিত হয়। শেষ পড়া না, খুব সহজ। দেখো প্রকৃত দ্রবণে কিছুই হয় না, কলয়েডে সব হয়, সাসপেনশনে শুধুমাত্র বিচ্ছুরিত হয়। তাহলে আমাদের এইটুকু পড়া শেষ। এরপরে দেখো কোনটা কি, তোমার যেটা প্রকৃত দ্রবণ, প্রকৃত দ্রবণ মনে রাখবা যে এটা সমসত্ব আর স্বচ্ছ, সমসত্ব আর স্বচ্ছ। কলয়েডটা কিরকম দেখো, এটার পুরোটা উল্টা, অসমসত্ব অস্বচ্ছ। তাহলে আমাদের মনে রাখার জন্য সহজ না? দেখো অসম সত্য আর অস্বচ্ছ, অস্বচ্ছ, এইটুকু ক্লিয়ার। এরপরে দেখো সাসপেনশনটা কিরকম, এটা আবার কলয়েডের সাথে মিল আছে, অসমসত্ব অস্বচ্ছ প্লাস একটা নতুন জিনিস অ্যাড হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাই কপি করি। দেখো সাসপেনশনের ক্ষেত্রে অসমসত্ব অস্বচ্ছ প্লাস একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে অদক্ষেপ। তাহলে বলো আমার সাথে একবার রিভাইজ দাও, প্রকৃত কিছুই নাই, সমসত্ব স্বচ্ছ, কলয়েড সব আছে, উল্টা অসমসত্ব স্বচ্ছ, অস্বচ্ছ, সাসপেনশন শুধুমাত্র বিচ্ছুরণ আছে, এটাও তোমার কলয়েডের সাথে মিল আছে, শুধু একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে অদক্ষেপ। এখন আমাদের মেইন পড়া, এখন আমাদের মেইন পড়া সেটা কি হচ্ছে, এক্সাম্পল। এটা আমি একটু কালো কালি দিয়ে লিখি। হ্যাঁ, এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের মেইন পড়া।
এইটাই আমরা ভুল করে আসি পরীক্ষা হলে। হ্যাঁ, এটা আমি মনে রাখতাম কি করে, দেখো প্রকৃত দ্রবণটা তুমি সহজ, তুমি প্রকৃত দ্রবণ মুখস্থ করাই লাগবে না। দেখো NaCl প্রকৃত দ্রবণ তুমি বুঝতেছো, গ্লুকোজ প্রকৃত দ্রবণ এগুলো তুমি বুঝতেছো, কারণ এগুলাতে তোমার কলয়েড হবে না, সাসপেনশন হবে না। এখন আমার এটা মনে রাখতে খুব কষ্ট হতো, আমি এটা মনে রাখতাম এমবি, MR B। দেখো এমবি লিখলে তোমার লাইফটা একটু ইজি হয়ে যাবে। কিভাবে দেখো, এম তে হচ্ছে মিল্ক, মিল্ক মানে দুধ, তাই না? তাহলে দুধ, তারপরে হচ্ছে দুধ থেকে বাটার তৈরি করতে পারো, বাটার, তাই না? তারপরে বাটার থেকে মনে করো মিল্ক অফ ম্যাগনেসিয়া তৈরি করে ফেলতেছো। হ্যাঁ, এটা মনে রাখার জন্য, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া। তাহলে বলো, এম লিখলে আবার লাইফটা ইজি হয়ে গেল না? এম তে মিল্ক, এম তে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এম তে দুধ আর বাটার, শেষ, তাই না? দেখো এম দিয়ে আমাদের সবগুলা পড়া হয়ে যাচ্ছে, এম তে মিল্ক, এম তে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এম তে দুধ, তাই না? মানে মিল্ক মানে দুধ, দুধ থেকে বাটার তৈরি করতেছো। আর বি মানে কি বলো তো? বি মানে ব্লাড না? বি মানে ব্লাড। তাহলে তোমাকে যদি বলে যে রক্ত, ঠিক আছে, রক্ত কার উদাহরণ? রক্ত উদাহরণ হচ্ছে আমাদের সাসপেনশনের। এখন দেখো একটা ট্রিক আমরা ইউজ করব। আমরা কি মনে রাখছি? সাসপেনশন, কলয়েড মানে এম, আর সাসপেনশন মানে বি, বি মানে ব্লাড, ব্লাড মানে রক্ত, তাই না? রক্তের মধ্যে ক আছে না? রক্তের মধ্যে কি আছে? রক্তের মধ্যে ক আছে। কতে মনে রাখবো আবার কলেরা, কতে আবার মনে রাখবো কি? কাদা, শেষ, কলেরা ভ্যাকসিন, ঠিক আছে? তাহলে দেখো তো এই ছকটা তোমার জন্য ইজি হলো না? ইজি হলো না কঠিন হলো সেটা বলো? অবশ্যই এটা তোমার জন্য ইজি হলো, তাই না? তাহলে এইটুকু আমাদের পড়া হয়ে গেল। এটা আমি এভাবে মনে রাখতাম যে প্রকাশ এমবি, প্রকাশ নাই এমবি, ঠিক আছে? মানে পতে নাই, কতে এম, দন্ত সাথে বি, এই একটা ছন্দ দিয়ে আমি পুরো ছকটা মনে রাখতাম। আর বাকি এই লাইনটা একটু প্র্যাকটিস করবে, এই লাইনটা তুমি ইজি, এই লাইনটা প্র্যাকটিস করলে পেরে যাবে। তাহলে এই রিলেটেড সমস্ত কোশ্চেন হয়ে যাবে। এই ছকটা তোমার জন্য মোর দেন এনাফ। তুমি এই ছকটা মুখস্থ করে যাও, বা আমার যেভাবে পড়লাম সেভাবে মনে রাখো, দেখবে যে তোমার জন্য একদম ইজি হয়ে গেছে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের কোশ্চেন গুলাতে। কোশ্চেন কই? উপরে। আচ্ছা, বলো তো সাসপেনশনের উদাহরণ কোনটি? আমি কি শিখালাম? প্রকাশ এমবি, প্রকাশ এম আর বি, দন্ত সাথে সাসপেনশন, তাহলে ব দিয়ে কিছু একটা হবে, ব মানে ব্লাড। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে রক্ত। আচ্ছা, এরপরে দেখো পানিতে ময়দার মিশ্রণকে কি বলা হয়? আচ্ছা, এটা কিন্তু আমাদের কমন পড়েনি, কিন্তু আমরা একটু ট্রিক খাতায় এটাকে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে প্রকাশ এমবি, তাই না? এটা একটু বড় করি। এই ধরো আমরা কি শিখলাম? প্রকাশ এমবি, তাই না? এম তে আমরা কি শিখছি? মিল্ক। এম তে কি শিখছি? বাটার। এম তে কি শিখছি? মিল্ক অফ ম্যাগনেসিয়া, তাই না? তাহলে পানিতে ময়দার মিশ্রণ কোনোভাবে মিল্কের সাথে মেলে না, তাই না? তাহলে আর কি বাকি থাকতেছে? বাকি থাকতেছে তোমার এইটা আর এইটা, প্রথমটাও তোমার হবে না। তাহলে আমরা এটাকে সাসপেনশন মারতে পারি, ঠিক আছে? এটা তোমার বইয়েও আছে, তো একটু এভাবে তুমি চাইলে মারতে পারো একটু চিন্তা করে, যে দন্তের সাথে সাসপেনশন ব্লাড, তাহলে যেহেতু কয়ের মধ্যে পড়তেছে না, তাহলে এটা আমরা বাকিগুলোর মধ্যে মেরে দিই, হয়ে গেল। এরপরে দেখো পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কোনটি? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার কলয়েড, ঠিক আছে? আমরা পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েড তৈরি করতে পারি। এরপরে কোশ্চেন আছে হচ্ছে আমাদের কি, নিচের কোনটি সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট? দেখো সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট, তাই না? এটা হচ্ছে তোমার বইয়ে লেখা আছে, এটা হয়ে গেল। অন্ত্রের ইমার্জিং, দেখো এই কোশ্চেনটা আগেরবার মেডিকেলে আসছে এবং একটা মজার বিষয়, আমি আগের বছর যে স্টুডেন্টদের পড়াতাম ওদের আমি হচ্ছে শেষ দিন যেদিন পড়াতে যাই, পড়া ধরতেছিলাম, ধরতে ধরতে আমার কেন জানি মনে হলো যে এই কোশ্চেনটা আসতে পারে। ওদেরকে আমি বললাম যে দেখো তো এই কোশ্চেনটা আসতে পারে, এবং দেখলাম যে মানে ফর্চুনেটলি এই কোশ্চেনটা চলে আসছে। তো এইটা দেখো, অন্ত্রের ইমার্জিং কাজে ব্যবহৃত সাসপেনশন এর মিশ্রণ নিচের কোন শ্রেণীভুক্ত? সরি, BSO4 এর মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? এটা অ্যান্সার হবে হচ্ছে সাসপেনশন। বুঝতে পারছো? এটা মুখস্থ করে ফেলবা, এটা তোমার বইয়ের একদম হুবহু লাইন। এরপর দেখো আমরা কি কোনো কোশ্চেন কি বাদ দিয়ে গেছি এখান থেকে, শুরু থেকে? না, এগুলো সবই মোটামুটি হয়েছে। এখান থেকে যে নোটগুলা পড়ে ফেলবা, এগুলা পড়ে ফেলবা, এই পেজও হইলো, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কত পর্যন্ত হয়েছে দেখি। আমাদের হচ্ছে মোটামুটি, আচ্ছা 49 পর্যন্ত হয়েছে। এরপর এগুলো আমরা একটু পড়ে ফেলি। এইগুলা দেখো তোমাদের এইখানে যে কয়েকটা আছে এগুলো তোমাদের ইয়ার পড়া,
ইন্টারমিডিয়েটে তো তোমার শর্ট দিয়ে আসলো, তাই না? শর্টের মধ্যে ভিনেগার ছিল, তাহলে 50 থেকে 54 এটা হচ্ছে তোমার শর্টের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এটা নিয়ে আমি আর বিস্তারিত বলবো না, আমি জাস্ট তোমাকে এমসিকিউ গুলো সলভ করে দিই, তোমরা এটা পারো ভালো করে। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? দেখো তো, অবশ্যই গ্লুকোজ থেকে ইথানল হবে, ঠিক আছে, এটা তোমরা বিক্রিয়াই পারো, তাই না? এরপর দেখো ভিনেগারের সংকেত কোনটা, এটাও তোমরা পারো। 6 থেকে 10% সিএইচসি সি ডাবল এটা 94 থেকে 90% পানি, ঠিক আছে। এইটা এইটা না, এটা সিও আছে, সিও হবে না, মানে এইটা হবে না, এইটাও হবে না, এটাও হবে না, অ্যালকোহল হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো 52 নম্বর, 52 নম্বর বলছে যে তোমার ভিনেগার তৈরিতে কোন জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড, ইজি। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? ইনভার্টেজ। এগুলা সব তোমরা যে বিক্রিয়াটা যেটা পড়ছো সেটার মধ্যে সব বিস্তারিত লেখা আছে, তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এটা আমি রিপিট করবো না, এই ভিনেগার টপিকটা এটা সবচেয়ে ইজি টপিক তোমার এই চ্যাপ্টারের, কারণ এটা তোমরা পড়ে আসছো অনেকদিন থেকে। আর হচ্ছে ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? এটা হচ্ছে 40%, 40% হচ্ছে এই সিএইচও, ওকে, এটাকে বলা হচ্ছে মিথানল, ফরমালিন। এই সংকেতটা মুখস্থ রাখবা, এটা আসে। তাহলে আমাদের মোটামুটি বইয়ের গুলা হয়ে গেল। এখন এর সাথে মানে বইয়ের গুলা বলতে মানে নর্মাল যেগুলো আছে, এখন কিছু আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এগুলো আসলে আমরা সলভ করব। নিচের কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস? এখন আমরা এই কোশ্চেনগুলো তো আগে পড়ছি, তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখো, নিচের কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, ন্যাচারাল মানে কি, আমরা শুরুটাই চলে যাই NaCl, তাহলে সল্ট হবে আনসার। তোমার যদি মনে না পড়ে আমি তোমাদের নোটে নিয়ে যাই, দেখো নোটটা আমরা একটু দেখে আসি আরেকবার, নোটটা কই, এই যে দেখো, প্রাকৃতিক বা ন্যাচারাল কি কি ছিল? NaCl, চিনি, হলুদ, রসুন, লবঙ্গ, সরিষা। আর রাসায়নিকের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল ছিল, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচটা কত দেখে রাখো, 7.4। আর সাইট্রিক অ্যাসিডের 3.14। ক্যালসিয়াম প্রোপানের, নাইট্রিক লবণ আর SO2। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল। এখনো সব এমসিকিউ চলে যাই। এই যে দেখো তো, নিচের কোনটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নয়? তাহলে এর অ্যান্সার কি হবে? সরিষার তেল প্রাকৃতিক, চিনি প্রাকৃতিক, কোনোটি নয় বাদ। তাহলে অ্যাসিটিক অ্যাসিড হবে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার প্রাকৃতিকের মধ্যে পড়তেছে না। নিচের কোনটি কৃত্রিম প্রিজারভেটিভস? এটাও তোমরা পারবা, কোনটা বলো তো? সোডিয়াম বেনজয়েড, প্রথম অপশনেই পেয়ে যাচ্ছ, এটা না, এটা না, এটা বাদ। এবার ধরো ফুড প্রিজারভেটিভস সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? কেবলই তোমাকে পড়ালাম, দুইটার পিএইচ তোমাকে আমি পড়তে বললাম, কি কি বলতো? একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটা কত? 3.14। আরেকটা কি পড়তে বলছি, আবার চলে যাই, দেখো এই দেখো, সাইট্রিক অ্যাসিড পড়তে বলছে 3.14, আর অ্যাসিটিক অ্যাসিড 4.74। দুইটা আছে, দুইটাই মুখস্থ করে রাখবা, হ্যাঁ। কারণ একটা কথা বলি, তোমার বইয়ে হাজার হাজার পেজ আছে, তুমি সব কি মুখস্থ করতে পারবা? পারবা না। এটার জন্য তোমার একটা ওয়াইজ ওয়ে হচ্ছে কি, তোমার অনুশীলনীতে যে যে পিএইচ থেকে কোশ্চেন আসছে, যেমন এটা দেখো মেডিকেলও কোশ্চেন চলে আসছে এটা, ঠিক আছে। তোমার এই অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি মুখস্থ করো, তাহলে দেখবো যে কমন করার একটা পসিবিলিটি আছে, তাই না? নাই মনে হচ্ছে কানা বাবা ভালো। আচ্ছা, দেখো 59 নম্বরে আমরা চলে যাই। 59 নম্বরে বলছে যে কাঁঠাল কৌটাজাতকরণে, দেখো এটা আমরা শুরুতে একটা কোশ্চেন করছিলাম, আম ও কাঁঠাল, মনে পড়ে? আম ও কাঁঠাল, দেখি আমি এটা পাই নাকি খুঁজে দেখাই তোমাকে। তুমি যতটাই কোরিলেট করে পড়বা ততই তোমার জন্য পড়া সুবিধা হবে। হুম। আহ, এই যে দেখো পেয়ে গেছে 14 নম্বরটা, 14 না, সরি 13 নম্বরটা, এই যে 13 নম্বরটা, আম ও কাঁঠাল সংরক্ষণে কোন মানে কৌটাজাতকরণে কোনটা? সাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো এবার এবার তোমার শুধু কাঁঠাল বলছে, তাই না? এই দেখো, তাহলে চলে যাই আমরা ওখানে, এই যে কাঁঠাল, তাহলে কোনটা হবে? সাইট্রিক অ্যাসিড। গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? এগুলো একদম মুখস্থ পড়া, এগুলো হচ্ছে 87.2%। দুধে কোন স্যাকারাইড থাকে? এটা তোমাকে পড়ালাম, ল্যাকটোজ। দুধের মিষ্টতা বাড়ায় কোনটি? খুবই সুন্দর একটা কোশ্চেন, দুধের মিষ্টতা বাড়ায় ল্যাকটোজ। তাহলে এই দুটো কোশ্চেন কাছাকাছি, তাই না? যেটাই তোমার প্রধান ডাইস্যাকারাইড সেটাই দুধের মিষ্টতা বাড়াবে। গাভীর দুধে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? হ্যাঁ, গাভীর দুধে হচ্ছে তোমার 70 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এটা মুখস্থ পড়া তোমাদের বইয়ের লাইন। আমাদের খাদ্যের প্রধান উপাদান দেহে কর্মশক্তি যোগায় কোনটি? এটাও তোমরা পারো, শর্করা। কোন শর্করা মানবদেহের পরিপাক কাজে ও শক্তি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটা হচ্ছে গ্লুকোজ। টেলকম পাউডার পরে ফেলছি, নেইল পলিশ, তাই না?
নেইল পলিশ থেকে এই এমসিকিউটা আমরা মুখস্থ করে ফেলবো যে নেইল পলিশের দ্রাবক কোনটা, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। 69 নম্বরে চলে যাই, সেটা হচ্ছে গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে কি শ্বেতসার। এরপর দেখো ভিনেগার সম্পর্কে কোনটি সঠিক, এটা হচ্ছে ইথানিক অ্যাসিডের 6 থেকে 10%, সত্য নয়, নয়ের উপর একটা গোল দিবা, এইটা সত্য। হ্যাঁ, পিএইচ এর সমতা বজায় রাখা সত্য। তারপরে খাবার প্রক্রিয়াজাতকরণের পর বাষ্পিত হয় না কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস, এটা হচ্ছে তোমার সত্তরের অ্যান্সার হবে হচ্ছে 2। আচ্ছা, এটা সত্য নয়। নিচের কোনটি প্রিজারভেটিভ রূপে ব্যবহার করা হয়, এটাও কিন্তু তোমরা সবাই পারবে। দেখো অপশনের দিকে তাকালেই তোমরা বুঝতে পারতেছো যে এটা তোমার কি ছিল, ওই যে সোডিয়াম বেনজয়েড বা বেনজয়িক অ্যাসিড, এটা প্রথমটা ছিল না, এটা সোডিয়াম বেনজয়েড। 72 নম্বরে চলে যাই আমরা, যে শর্করা হিসেবে দুধের প্রধান উপাদান কি? পানি। সবচেয়ে সরি শতকরা, শর্করা না তো, শতকরা হিসেবে মানে সবচেয়ে বেশি পরিমাণে পানি থাকে, তাই না? আচ্ছা, কোন আয়ন স্বল্প পরিমাণ কোয়াগুলেশনে দ্রুত করে? এটাও তোমার বইয়ের একটা পড়া, এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এটা একটু মুখস্থ করবা, হ্যাঁ, এই এমসিকিউটা একটু মুখস্থ করে ফেলো কাইন্ডলি। 74 নম্বরে বলছে যে কোনটি অ্যান্টি অক্সিডেন্ট? দেখো সোডিয়াম বেনজয়েড, সাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে এই দেখো বি এইচ, এই হাইড্রক্সি অ্যানিসল বিএইচ, তাহলে এইটা হবে না। দেখো তো আমরা আবার চলে যাই আমাদের সেই পড়াতে, এই দেখো অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে বিএইচ এ বিএইচটি, তাই না? বিবিটা প্রেগনেন্ট, তারপরে সিএসি আর বিএসসি জিনে 3টা ছন্দ দিয়েছিলাম, হ্যাঁ মনে পড়ে? তাহলে আসো আমাদের এখানে পড়ায় চলে যাই আবার, এই 74। হ্যাঁ, এরপরে তোমাকে আমি একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে এমবিবিএস প্রিপারেশন যারা নিচ্ছ বা ডেন্টাল প্রিপারেশন যারা নিচ্ছ, হ্যাঁ, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা নিচ্ছ, তাদের জন্য তোমরা তো জানো যে তোমাদের জন্য কখনো বহুপদী পরীক্ষার হলে আসে না। হ্যাঁ, তো তোমরা লাস্ট টাইম যখন রিভিশন দিবা তখন এতটুকু পর্যন্তই দিবা, কিন্তু আমি আজকের ক্লাসে তোমাকে বহুপদীগুলো পড়ায় দেবো, যেহেতু এটা আমাদের ভিডিও বানাচ্ছি তো সবগুলোই দেওয়া উচিত, এই জন্য সবগুলোই তোমাকে আমি পড়ায় দেবো, কিন্তু লাস্ট রিভিশনের জন্য বহুপদীগুলো বাদ দিবা। বহুপদী, ছবি, তারপরে উদ্দীপক, এগুলা কখনোই তোমার পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তাহলে দেখো 81 নম্বর বলছে অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলা? এটা আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম বলো তো? বিবিটা প্রেগনেন্ট, তাই না? তাহলে এটা অ্যান্সার 4টাই হবে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। প্রিজারভেটিভস হিসাবে ব্যবহার করা হয় কোনটিকে? দেখো এইটা ব্যবহার করা আমাদের হয় না, তাই না? তাহলে 1 আর 2 অ্যান্সার। 82 নম্বর বলছে সবরিক অ্যাসিড হলো তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, হ্যাঁ ঠিক আছে। তারপরে 24, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু দেখো অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু সরবিক অ্যাসিড নয়, এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 71। 84 নম্বর, এটা তোমাদের কৌটাকরণ থেকে আসছে, মাংস কৌটাকরণে ব্যবহৃত হয় কোনটি? ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের 2% খাদ্য লবণ, ঠিক আছে, 10% খাদ্য লবণ না, 2% চিনি, তাহলে 1 আর 3। 85 নাম্বার বলে দিচ্ছে খাদ্য, ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই যারা এমনি অন্য সময় যারা দেখবা ভিডিওটা, মেডিকেল অ্যাডমিশন বাদে এইচএসসি, তারা এই বহুপদীগুলো দেখো, হ্যাঁ। আর মেডিকেলে যারা দিচ্ছে স্পেশালি তাদের জন্য এই টপিকটি স্কিপ, হ্যাঁ, স্কিপ করে যেতে পারো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। 85 নাম্বার, হ্যাঁ, বলছে খাদ্যবস্তু কৌটাকরণে ব্লাঞ্চিং পর্যায়ে কি করা হয়? এটা হচ্ছে ফুটন্ত পানিতে বা বাষ্পে খাদ্যবস্তুকে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়, ঠিক আছে। তারপরে খ নাম্বার অপশন না, এটা ভুল, 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখা হয়, হবে না। এনজাইম সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়, হ্যাঁ 1 আর 3। 86 নাম্বার বলে দিচ্ছে যে ভিনেগারের প্রিজারভেটিভ বৈশিষ্ট্যের মধ্যে 3টি হলো নিম্নরূপ। প্রতিকূল পরিবেশে 7.4, 86 এটা ঠিক আছে। পিকলিং, হ্যাঁ পিকলিং পদ্ধতিতে খাদ্যবস্তু সবজি সংরক্ষণ সম্ভব, এটাও ঠিক আছে। আর প্রোটিন বিযোজন সহজ করে, এটাও ঠিক আছে, তাহলে 1 2 3। 87 নম্বরে চলে যাই, যে কলয়েড দ্রবণে কোয়াগুলেশন হয় তোমার, হ্যাঁ এটা ঠিক আছে, প্রশমিত হয়, ঠিক আছে, কলয়েড কণার চার্জ ঘনিষ্ঠ হয়, ঠিক আছে, 1 2 3। টেলকম পাউডার 88 নম্বর, এটা কি হবে দেখো? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, ঠিক আছে, জিঙ্ক স্টিয়ারেট, ঠিক আছে। গ্লিসারিন কিন্তু এটার প্রধান উপাদান নয়, ঠিক আছে। 88 নম্বর মনে করো, মানে সরি তোমরা টেলকম পাউডারের কথাটা মনে করো, কি কি বলছিলাম? ম্যাগনেসিয়াম আর জিঙ্কের স্টিয়ারেট, তাই না? আচ্ছা, গ্লিসারিন কিন্তু নয়, তাহলে 88 অ্যান্সার হবে 1 আর 2। টয়লেট ক্লিনারে যেটি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো? যে
ফেনল ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ঠিক আছে, খাদ্য লবণ তো কখনোই না। গ্লাস ক্লিনারে হচ্ছে টয়লেট ক্লিনারে ব্যবহৃত ক্ষার দুটির বেলায় প্রযোজ্য তথ্য হলো অ্যামোনিয়া গ্লাসের সিলিকার সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। কস্টিক সোডাও এটাও ঠিক আছে, NaOH এর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। 1 2 3। ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, এটা যদিও বহুপদীর মধ্যে দিছে, এটা ভালো করে পড়ো। হ্যাঁ, 91 নাম্বারটা। এটা অ্যান্সার হবে হচ্ছে এই যে এস আর পি। আমি মনে রাখতাম যে এস আর পি মানে অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট। 1 আর 3 আনসার, এটা না। হ্যাঁ, এটা ভালো করে এটা জানবা, মানে বইয়ে লেখা আছে দেখবা। 92 নাম্বার। অধিক ফরমালিন উপাদানটি প্রবেশ করলে শরীরে কি হতে পারে? তাই না, কিডনি নষ্ট ঠিক আছে, ক্যান্সার, চোখ অন্ধ ঠিক আছে। তাহলে 1 2 3। খাদ্যদ্রব্য পচনের কারণ কি? খাদ্যদ্রব্য পচনের কারণ কি? চর্বির উপস্থিতি, খাদ্যের জারণ, অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব, তিনটাই। রসগোল্লা চিনির সিরাপে সংরক্ষণ করার কারণটা কি? তাই না, এটা হচ্ছে তোমার, এটা ভুল। জীবাণু শোষ, এখানে জন সরাসরি অণুজীব ধ্বংস। 2 আর 3। তারপরে গ্লাস ক্লিনের প্রধান উপাদান ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকাহাইল, সোডিয়াম ক্লোরাইড। তাহলে 95 তোমার অ্যান্সার হবে হচ্ছে 4। 96 সাসপেনশন। বলো তো সাসপেনশনটা কিরকম ছিল, মনে পড়ে? আমি কি বলছিলাম? প্রকাশ এমবি। তো এখানে যেহেতু উদাহরণ যদিও দেওয়া নাই, এখানে বৈশিষ্ট্যগুলো থেকে কোশ্চেন করছে। 96 এর তোমার, হ্যাঁ, বড় হবে, ফিল্টার পেপার দেওয়া যেতে পারে না, আর খালি চোখে দেখা যায়, ঠিক আছে। 1 আর 3। আচ্ছা, 96 হয়ে গেল। এরপরে আমরা, আচ্ছা এরপরে তো আর নাই না, দেখি এটা কত পিস। 29 30। হ্যাঁ, 96 এর পরে ডাইরেক্ট 111 তোমাদের বইয়ে হয়ে দেওয়া আছে। অভিন্ন তথ্যভিত্তিক তো আরোই লাগবে না, তাও আমি একটু আছে যেহেতু বলে দিই। বলে দিচ্ছে অনুমোদিত প্রিজারভেটিভস এ হলো 2 কার্বন বিশিষ্ট তরল যৌগ, বি হলো 7 কার্বন বিশিষ্ট কঠিন যৌগ। দুটি প্রিজারভেটিভ সম্পর্কে তুমি বলো, তাই না? আচ্ছা, প্রিজারভেটিভস এ হলো কি বলছে? পিকলিং কাজে পিএইচ হচ্ছে 7.4। দেখো এটা তোমার কি ছিল? এইটা তোমার অ্যাসিটিক অ্যাসিড না, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এটাও ঠিক এটাও ঠিক, তাহলে 1 আর 2 আনসার। এটা না, জলপাই দারুচিনি হবে না। প্রিজারভেটিভ বি এর বৈশিষ্ট্য হলো তোমার, বি এর বৈশিষ্ট্য চাইছো তাই না? তাহলে তোমার হবে হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা 4.5, পিএইচ থাকতে হবে না, এটার পিএইচ 4.9, আর এটা তাহলে 2 আর 3। এগুলা জাস্ট পুরোপুরি স্কিপ, কোনো দরকারই নেই, দেখাই দিচ্ছি। রেডি। 113 নম্বর বলছে এল কোন ধরনের যৌগ, তাই না? এল এখানে তোমার কি তৈরি হবে? তোমার এল কই, এই যে এল, তাই না? এখানে তাহলে এটা অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে, জাইমাস দিলে। আর ই, ই হচ্ছে এখানে আছে, তাহলে ই তোমার কি হিসাবে ইউজ করা হতে হতে পারে? ই হচ্ছে তোমার শুধুমাত্র খাদ্য সংরক্ষক, গ্লাস ক্লিনার না, টয়লেট ক্লিনার না। শেষ। এই মোটামুটি আমাদের তো চ্যাপ্টার শেষ। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই 5 নম্বর চ্যাপ্টারটা শেষ হলো। তো আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম MBBS। আমার সেশন হচ্ছে 2021-22। হ্যাঁ, আর আমার কলেজ ছিল হচ্ছে রাজশাহী কলেজ, আর আমি রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে হচ্ছে পড়ালেখা করছি, SSC পরীক্ষা দিছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা টপিক যেগুলো তোমার লাগবে একদম ধরে ধরে নোট করে করে পড়ানোর। তো আশা করি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা এখন সহজ লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।